আসসালামু আলাইকুম এন্ড শুভ বিকেল। আজকে আসলে আপনাদের সাথে আমার ক্লাস ছিল না। আজকে আপনাদের ছিল মোস্তফা ওবায়দুল্লাহ স্যারের সাথে। উনি একটু ব্যস্ততার কারণে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে সবসময় আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকি, সেরকম একটা জায়গায় চলে আসছি। আজকে খুব অ্যাবসলিউটলি কোনো ক্লাস না, ইন্টারঅ্যাক্টিভ হবে। আজকে আমাকে বলা হয়েছে যে 41 এবং 43 দুই ব্যাচেরই ক্যান্ডিডেট আজকে থাকবেন। তো আমি দেখতে চাচ্ছি কে কে আসেন। যদি আপনারা কেউ না থাকেন তাহলে আজকের কোনো ক্লাস হবে না, আজকে কোনো রেকর্ড নাই, ক্লাসও নাই। দেখেন কে কে আসেন, আমাকে একটু রেসপন্স করেন। বিষয়টা হলো যে আপনারা আজকে আমি আর ওই থিওরি ক্লাস নিতে চাইছি না। অনেক ক্লাস নেওয়া, 41-এ অনেক ক্লাস নেওয়া হয়ে গেছে। 43-এ তো মাত্র ওরিয়েন্টেশনটা হলো, মানে কিভাবে ক্লাস নেওয়া হবে ভালো করা, ওরিয়েন্টেশন হয়ে গেল। ইনফ্যাক্ট আসলে ভাইভাতে বেশি যেটা কাজে লাগবে সেটা নিয়ে আজকে আমরা আলাপ করতে চাইছি। যে ভাইবা একটা তো আমরা প্রথমভাবে আলাপ করেছি, ভাইভাতে আজকে যে কোনো ক্যাডার নিয়েই আমরা আলাপ করতে চাই ভাই। সো আপনারা প্রশ্ন করবেন আজকে যে কোনো ভাইবার ব্যাপারে, একদম কোনো ক্যাডার বলে নাই, কিচ্ছু নাই, ফরেন সার্ভিস নাই, অ্যাডমিন নাই, পুলিশ নাই, কাস্টমস নাই, যে কোনো ক্যাডারের ব্যাপারে আজকে আপনারা প্রশ্ন করবেন এবং আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুপাতে আজকে। সো মাগরিবের আজান পর্যন্ত আমাদের সময়, দেখেন কে কে থাকেন, আমি তাদের সাথে আজকে আলাপ করতে চাইছি। বাপ্পি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। বাপ্পি আসিফকে মেনশন করেছেন কিনা? মেনশন করতে হলে আর আগে @ না দিলে মেনশনটা হয় না ভাই। ইমন, ওয়ালাইকুম সালাম। শাহাদাত, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাই, আপনারা আশা করছি ভালো আছেন। ফাহাদ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন খান, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস সুমাইয়া, ওয়ালাইকুম সালাম। আমি শুধু আজকে আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। নয়ন আক্তার, পিনক পিনক, হোয়াট ইজ দ্যাট ভাই? নাইম আক্তার, এটা কি ভাই? পিনক পিনক কি জিনিস ভাই? এনিওয়ে, দিনাজপুর থেকে, ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম নাইম আপনাকে। বিজয় কুমার ঘোষ, নমস্কার ভাই, আদাব। রাকিব আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How should we approach in the Viva process? Yeah, this is thank you Rakib. We have started with something that we discussed earlier, alhamdulillah. At the first class we discussed that how we will face the Viva Bosi. There are few segments of Viva. I have given the sheet also. I don't know whether you have got it or not. So whatever the cadre you have opted for, that doesn't matter really. In Viva board, you have to show that you are capable of doing a civil service. So the Viva board, they would like to see whether you are smart, whether you can speak clearly, and whether you are nervous or not, whether you are over smart or not. This is the main thing. Question, this is not everything. I told in the early the first day we had an orientation with it. That day I told that question is not everything. So to approach Viva board, you have to be very smart, not over smart. You have to be smart. Be nice, attire. Attire is definitely a part. I gave you the description on the day. Reply the question whatever they are asking, and if you do not know the reply, just make their excuse that sorry sir, I need to study more on the subject, or sorry sir, I don't have knowledge about it, sir, or simply you can say sir, I'm sorry. So that is the style of replying any question. So how to approach Viva Bosi? We took 2 hours class on that day. So this is the summary I can give you, that okay, you have to be very focused, you have to be very to the point. That is it. Don't go out of the way, don't speak much, don't speak less. Whatever is required, that is the Viva. Whatever is required, you have to give up to that point. Then Ulfat, walaikum salam. Fahmima, walaikum salam. আলামিন খান, ওয়ালাইকুম। ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। FF লিঙ্কন, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ সালাম দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে, এটা দোয়া, আমি খুশি।
আপনারা প্রশ্ন করেন, যে কোনো ক্যাডার বিষয়ে আপনারা স্পেসিফিক প্রশ্নগুলো আজকে করেন। আজকে প্রশ্ন উত্তর দিয়েই আমরা করতে চাচ্ছি, যেহেতু আজকে আমাকে বলা হয়েছে 41 এবং 43। 41-এ ফরেন সার্ভিস রিলেটেড সব ধরনের আমার আলাপ আমাদের হয়ে গেছে। যেহেতু আজকে কম্বাইন্ড 41-43-এর, সো আজকে টোটাল প্রশ্নোত্তর যে কোনো ক্যাডারের উপরে আমি যাব। ওই ক্লাসগুলো যদি আমি আবার শুরু করি তো 43-এর জন্য এটা রিপিট হয়ে যাবে। ভাইভাতে কি অঙ্গীকার করা যাবে? আব্দুল্লাহ, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, কি অঙ্গীকার ভাই? দেখেন, এই যে ভাইভাটা হলো এইখানে আপনি যে প্রশ্ন করলেন আমি কিন্তু বুঝলাম না, আমাকে বোঝানো আপনার দায়িত্ব, এটা জরুরি। আব্দুল্লাহ, কি অঙ্গীকার করবেন? যে স্যার আমি আপনার মাথায় বাড়ি দিব সেটা, নাকি স্যার আমি বড় চাকরি করলে স্যার একেবারে ঘুষ খাবো না সেটা? অঙ্গীকার বলতে কি বোঝাচ্ছেন দেখেন, ক্লিয়ার করতে। দেখেন, আমি একটা উদাহরণ দেই আপনাকে। যখন একটা প্রশ্ন বা জবাব দুটোই কিন্তু অংশ, এখান থেকে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন যে আপনার আরো কতটুকু পরিষ্কার হওয়া জরুরি। যেমন কাউকে জিজ্ঞেস করলো ভাই আপনার বাড়ি কোথায়, যেমন আমার বাড়ি বাগেরহাট জেলাতে, তো আমি যদি বলি স্যার বাগেরহাট বাড়ি, এটা আসলে সাফিসিয়েন্ট হলো না। কারণ ওর পরে যদি আরো একটা প্রশ্ন করার সুযোগ থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রশ্নের জবাবটা সঠিক হয় নাই বা পরিপূর্ণ হয় নাই, অর্ধেক হয়ে গেছে। আমার বাড়ি বাগেরহাট বলতে অ্যাটলিস্ট আমাকে এতটুকুন বলতে হবে স্যার আমার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় বাড়ি, অ্যাটলিস্ট এতটুকুন, যাতে করে উনি, মানে এই যে উপজেলাগুলো কিন্তু সবাই চিনেন। সো বাগেরহাট হলেই উনি প্রশ্ন করবেন বাগেরহাটের কোন উপজেলায়। হ্যাঁ, এরপরে যদি কেউ আরো ডিটেলে যায় কোথায় কোন গ্রামে বাড়ি, অতদূর কেউ যাবে না। তারপরেও যদি যায় সেটা হলো যে উনি হয়তো চিনেন কোনো কারণে, সেই জন্য ওই গ্রামটার কথা জিজ্ঞেস করতে পারেন বা ইউনিয়নের কথা জিজ্ঞাসা করতে পারেন। সো অ্যাটলিস্ট আমাকে এতটুকুন বলতে হবে স্যার আমার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়, তাহলে মোটামুটি কমপ্লিট হলো আমার। সো আব্দুল্লাহ, আপনার প্রশ্নটা আবার করেন এবং ক্লিয়ার করে করবেন যে আমি এই বিষয়টাকে আমি জানতে চাচ্ছি। অঙ্গীকার করতে বলতে আমি কিছু বুঝি নাই ভাই, কি কিসের অঙ্গীকার, কেন অঙ্গীকার, কোন অঙ্গীকার, কিভাবে, আমি কিছুই বুঝতে পারি নাই। আমাকে প্রশ্নটা একটু দয়া করে বুঝিয়ে বলেন। লুবনা, ওয়ালাইকুম সালাম। Anisa, walaikum assalam. I am from Kumilla. I don't know who is he. Welcome, Kumilla. Atik, walaikum salam. Nur Alam Hussein Fahad, walaikum salam. Sir, foreign cadre নিয়ে বলবেন, সিভিল ইঞ্জিনিয়ারিং। এই যে দেখেন, যোগসূত্র আমি আগের দিনই বলে দিয়েছি যে যোগসূত্র আমাকে জিজ্ঞাসা করবেন না, কারণ আপনার সাবজেক্ট নিয়ে আপনি বলবেন, এটার যোগসূত্র তো আপনি ভালো জানেন। দেখেন, আমি শুধু গাইড দিয়ে দিচ্ছি আপনাকে। যোগসূত্র আমাকে যদি সবাই সাবজেক্ট অনুযায়ী বলা শুরু করেন, সব তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আপনার সাবজেক্টের টিডবিট সব আমি জানি না। আমি আমারটার এক্সাম্পল দিয়ে আপনারটা আপনি সাজিয়ে নেবেন নুর আলম, তারপরে আমি চেষ্টা করব, দেখা যাবে। দেখেন, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে লেখাপড়া করেছি। আমার যে সময়টা ছিল 1991 সালের BCS, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি ফরেন সার্ভিস, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেন ফরেন সার্ভিসে আসতে চাইছেন? সো আমার প্রশ্নের আমার জবাবটাও ছিল যে স্যার এখানে স্যার ইঞ্জিনিয়ারদের, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে বেশি রিক্রুট করা উচিত, কারণ এখন হলো আপনার কমিউনিকেশনের যুগ। যোগাযোগ যত বেশি ভালো হবে তত বেশি আমরা উন্নয়নের দিকে এগোতে পারবো। আমরা এখন উন্নয়নের করিডোরে কেবল পা দিচ্ছি, সুতরাং এই করিডোর থেকে যদি আমরা আরো সামনে এগোতে চাই তাহলে টেকনোলজির ব্যবহারের কোনো বিকল্প নাই। টেলিফোন আমাদের ওই সময় ছিল, একটা টেলিফোন করতে হলে সৌদি আরবের মতো জায়গাতে 120 টাকা মিনিটে খরচ হতো, এবং এই ধরনের স্লটও ছিল না, আপনাদের মতো ফ্রিও ছিল না। সো আমি সেই জিনিসটাকে নিয়ে এসেছি যে স্যার এই যে টেলিকমিউনিকেশন, ফ্যাক্স, এই জিনিসগুলোকে যদি আরো বেশি ইজি করা যায়, মানুষের যোগাযোগের জায়গাটাকে যদি সহজ করে নিয়ে আসা যায়, তখন হবে কি দ্রুত যোগাযোগের কারণে মানুষের মধ্যে বিজনেস এগুলো বাড়বে, এবং মানুষের জন্য উন্নয়ন বা বাংলাদেশের জন্য উন্নয়নের পথে এই অর্থনৈতিক ডিপ্লোমেসিকে সামনে নিয়ে যাওয়াটা, তখন তো অর্থনৈতিক ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি বলা হতো না, আমরা বসে তখন উন্নয়নের আরেকটা ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। সো একটা বাংলাদেশের জন্য কোন ধরনের টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি আমার জন্য জরুরি, সেটা স্যার আমরা ভালো বুঝি, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো আমি যখন ফরেন মিশনগুলোতে কাজ করব, তখন আমি ওই দেশে যে ভালো টেকনোলজিটা আছে সেটা বাংলাদেশে নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমি বাংলাদেশ সরকারকে অবহিত করতে পারবো। এই জন্য নতুন কোনো কাউকে বাংলাদেশ থেকে এসে পয়সা খরচ করে আর এটার উপরে স্টাডি করতে হবে না, বরং এটা সব ধরনের ব্যাকআপ সাপোর্ট আমি দিতে পারবো, যেটা বাংলাদেশের জন্য উপকারী হবে। তো এই কারণে স্যার বাংলাদেশ ফরেন সার্ভিসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেওয়া খুব জরুরি, এটা আমি তখন জবাব দিয়েছি।
এখন আপনি বলছেন সিভিল সার্ভিস, সিভিল ইঞ্জিনিয়ার, সহজ কথা যদি বলি, সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো কাজ সরাসরি দূতাবাসে বা ডিপ্লোমেসিতে নেই, একদমই নেই। এখন আপনি সাজাইতে পারবেন যে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে স্যার একটা হতে পারে, আমি শুনেছি যে অনেক মিশন তৈরি হচ্ছে এখন, আগে তো আমরা ভাড়ায় থাকতাম, এখন অনেক মিশন তৈরি হচ্ছে। সো এই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররা ওই মিশনগুলোকে ডিজাইন, কনস্ট্রাকশন এই সমস্ত ব্যাপারে যথেষ্ট হেল্প করতে পারবে, এগুলোর মেইনটেনেন্স এগুলোতে যথেষ্ট হেল্প করতে পারবে, এবং এই সিভিল কনস্ট্রাকশনের ব্যাপারে, ডিজাইনের ব্যাপারে নতুন নতুন টেকনোলজি আসছে, সেগুলোতে হেল্প করা যাবে। এইটা স্যার যদিও সরাসরি ডিপ্লোমেসির সাথে সংশ্লিষ্ট নয়, এটা সাইড লাইনে কিছু কাজে লাগতে পারে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিয়ে সরাসরি আমি ডিপ্লোমেসিতে খুব কাজে লাগাইতে পারবো, সেটা আমার কাছে মনে হয় নাই ভাই। সো রাদার আমরা এটা বলতে পারি যে স্যার যে কেউ যে কোনো পরিমাণে লেখাপড়া যদি করে, তখন ট্রেনিং হলে, ইঞ্জিনিয়াররা সাধারণত স্যার মেধাবী হয়ে থাকে, মেধাবী বলে পরিচিত। সো সেই মেধার উপরে ভিত্তি করে আমি আমার দেশের জন্য ভালো নেগোসিয়েশন করতে পারবো। সো এইভাবে বলতে পারেন। আর একটা জিনিস আমি বলি, কখনো কোনো সাবজেক্টকে জোর করে জোড়া লাগাতে যাবেন না। জোর করে জোড়া লাগাতে গেলে এটা মুশকিল হয়ে যাবে, এটা টিকবে না। সুতরাং আপনি যেখানে জোড়া লাগবে না সেটা আপনি জোর করে না লাগাতে গিয়ে রাদার আপনি বলেন যে কোনো লেখাপড়া জানলে মেধা, এই যে যেমন আমি বললাম যে আমি সিভিল ইঞ্জিনিয়ার, সাইড লাইনে কিছু কাজ মিশনে গেলে আমার হবে, কিন্তু বি কেয়ারফুল। এটা যদি বলেন, আপনাকে আরো 2টা প্রশ্ন করা হতে পারে, যেটা তো ডিপ্লোম্যাটদের কাম না, এক্ষেত্রে তো বাংলাদেশ থেকেও ইঞ্জিনিয়াররা যে কাজ করতে পারে। তো আমি সেখানে বলবো, জি স্যার আমি তো ডিপ্লোমেসি করবো, এটা ডিপ্লোমেসির পাশাপাশি এটা করবো, ডিপ্লোমেসিতে যেগুলো দরকার এগুলো তো আমাকে শিখিয়ে, ডিপ্লোমেসি মানে নেগোসিয়েশন, সেগুলোতে স্যার আমি ইন সার্ভিস, আমি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, চাকরি করতে করতে সিনিয়রদের মাধ্যমে সেগুলো আমি শিখে যাবো। তো সেগুলোর সাথে সাথে এইটা আমি দেশকে অতিরিক্ত দিতে পারবো, যে আমি যে মিশনে পোস্টেড থাকবো সেখানে যদি কনস্ট্রাকশন হয়, তাহলে একজন ইঞ্জিনিয়ারকে যে সরকার এমপ্লয় করে, সেই এমপ্লয়মেন্টের জন্য অনেক খরচ হয়, সেই খরচ দেওয়ার প্রয়োজন হবে না। সেটা আমি বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক সার্ভিস দেওয়ার সাথে সাথে এই অংশটাকেও আমি দেখতে পারবো, যেটা সুবিধা হবে দেশের জন্য। এভাবে আপনি বলতে পারেন। নাইম আক্তার, আচ্ছা নাইম, হ্যাঁ স্যার আমার একটা সমস্যা আছে, যদি আমার নামের বানান ইংরেজিতে, আমার পিতামাতার নামের ইংরেজিতে যদি কোনো নেতা পেয়ে থাকে, তাহলে কি আমার বিসিএস এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে? মানে যদি খালিদ মাহমুদের মতো বড় নেতা পায়, তাহলে আবারও আপনার কথা, আপনার নামের অংশ পিতা পাইলো মানে কি? দেখেন আপনি প্রশ্নটা, আমি আসলে আপনি করতেছেন ঠিক, আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি যেটা বুঝছি সেটা হলো যে আপনার নামের সাথে যদি খালেদা জিয়ার নামের মিল থাকে বা জিয়াউর রহমানের নামের মিল থাকে, তাহলে আপনি কি করবেন? অথবা আপনার নামের সাথে যদি মুজিবুর রহমানের নামের সাথে মিল থাকে, তাহলে আপনি কি করবেন? আমি এইটা বুঝেছি আপনার প্রশ্ন থেকে। আপনি বিষয়টাকে আমাকে এখনো পরিষ্কার করতে পারেন নাই। আই এম সরি, আমি আসলে বুঝতে পারছি না, আপনি হয়তো বোঝাতে চেষ্টা করেছেন। সো এরকম যদি প্রশ্ন বোঝাতে সমস্যা হয়, তাহলে জবাব দিতে গেলেও তো সমস্যা হয় ভাই আমার। সো এনিওয়ে, যদি এরকম হয় যে আপনার নামের সাথে জিয়াউর রহমানের নাম অথবা বঙ্গবন্ধুর নামের মিল আছে, তো প্রথম হলো যে নামের সাথে তো আমার কোনো বিষয় নেই, এটা আমার বাবা মা নাম রেখেছেন। কেন, কিসের উপরে নাম রেখেছেন, সেটা আপনি বাবা মাকে জিজ্ঞেস করেন যে কিসের উপরে ভিত্তি করে উনি নাম রেখেছেন। তো সেই সত্য কথাটা আপনি বললেন। হ্যাঁ, জিয়াউর রহমান যদি হয়, আমি বলবো যে না, সেটা আপনি বলেন না। যদি শেখ মুজিবুর রহমান আপনার নাম হয়, আপনি বলেন যে এটা বঙ্গবন্ধুর নামের সাথে মিল রেখে উনি যেহেতু বঙ্গবন্ধুকে পছন্দ করেন, সেই হিসেবে আমার নামটাকে রাখা হয়েছে। যদি জিয়াউর রহমান হয়, তাহলে বলেন যে স্যার আমি জানি না, এটা বাবা মাকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলছেন যে আসলে জিয়াউর রহমানের নামের সাথে আমাকে নাম মিলিয়ে রাখে নাই। আমার জিয়া মানে এই ভালো, জিয়া আমি অর্থটা জানি না, আপনি ভালো অর্থ জেনে নেবেন, জিয়ার এই ভালো অর্থটা আছে, বা সেই হিসাবে আমার নামটাকে রাখা হয়েছে, বা আমার নানি এই নামটাকে পছন্দ করেছেন, সেই হিসাবে আমার নামটা রাখা হয়েছে, সেটা হতে পারে। আমি জানি না আপনি কি প্রশ্নটা করেছেন, এখনো আমি পরিষ্কার নই। আমি যেটা বুঝেছি আমি সেটা জবাব দিলাম। Rakib, you are welcome. How should we introduce ourselves? Okay, Ahmad, how should we introduce ourselves? Introduce does not mean that I'll be starting giving the full family biodata. Not that. Introduction means okay, let me tell you how can I introduce myself. I will be telling my name is Farhadul Islam. I belong to Mullahat Upazila of Bagirhat district. My father is Mr. Abdul Rahman Khan. He was a medical doctor.
My mother is a homemaker. So I studied electrical and electronic engineering from the engineering university, and I joined the university as a teacher. In my student life, I was a very good debater. I used to run a debating club in my university, and I had a vision, sir, in future. If I have the option, that what I really nurture in my mind since my student life, I used to think that how the underprivileged child can be educated. When I was studying engineering, I used to go to slum, and I used to I used to listen. I used to give listen to the underprivileged children, how to read and how to write. That was my capability as a student. I did that. In future, sir, I have the plan to establish a school, exclusive free school, where the food will be served, where, if possible, some other facilities will be provided to the underprivileged children, and I will educate them, not only the bookish education. In addition to the academic education, I would like to provide them with some practical knowledges or with some technical knowledges, right? Like this plumbing or electrician or this kind of org, I will be teaching them, so that in future, or so that after completing this kind of school, they can do something. They should not be a burden to the state, rather they will be contributing to the GDP of the country. That is my dream in future, sir. So this much you can say. And they will not give, I have already spoken for 5 minutes. They will not give you for 5 minutes time, Rakib. They will give, the Viva board will give you only 2 to 3 minutes maximum, or 1 to 2 minutes. So when you'll be starting, uh, don't give the detail of your personal background, rather focus on your credentials, what you are good at, what you can do, what you did in student life, and focus on what you would like to do in future for the society. So that is what I understand my introduction. That is the way I'd like to introduce myself. নাজমুল আহমেদ নীরব, ভাইবা বোর্ডে এমন কোনো প্রশ্ন কি আছে যা সবাইকে করা হয়? না ভাই, এরকম স্পেসিফিক সবাইকে করা হয় এরকম কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, অনেককে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, অনেককে জিজ্ঞাসা করে, সবাইকে এক ধরনের প্রশ্ন করা হয় না, কখনোই না ভাই। স্যার, ভাইবার ক্ষেত্রে পোশাকটা কেমন হওয়া উচিত? নাসিম উদ্দিন কানন, ধন্যবাদ নাসিম। পোশাকটা পুরুষ মহিলা ভেদে আলাদা তো হবেই। পোশাক হলো যে আপনার ভদ্রতার পরিচয়। আপনি একজন সিভিল সার্ভেন্ট হবেন, সুতরাং আপনার পোশাকে যেন সেই ভদ্রতাটা থাকে, যাতে একজন দেখলে বুঝে যে হ্যাঁ, একটা সুন্দর পোশাক পরে এসেছে। সাধারণত আমরা প্রিফার করি ছেলেদের জন্য ডার্ক কালারের, ব্ল্যাক কালার, স্পেসিফিক যদি বলি, ব্ল্যাক কালারের প্যান্ট এবং হোয়াইট কালারের শার্ট। যদি কেউ স্যুট পরে, তাহলে ব্ল্যাক স্যুট। ব্ল্যাক মানে উকিলদের যে ব্ল্যাক, এইটা না, ব্ল্যাকের ভিতরে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ব্ল্যাক পাওয়া যায়। সেই ব্ল্যাক কালারের স্যুট, হোয়াইট কালারের শার্ট, এবং সুন্দর একটা ফ্লোরাল, যেহেতু আপনারা ইয়াং, সুন্দর ফ্লোরাল একটা রেডিশ টাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। এবং টাই যদি পরেন, এটা জরুরি না, আপনার স্যুট টাই পরা কোনো অংশেই জরুরি না, কিন্তু যদি স্যুট টাই পরেন, তাহলে আপনাকে টাইটা, স্যুট পরলে টাই পরা উচিত, এবং টাইটা যেন সুন্দর করে নট বাঁধা হয়, টাইয়ের এই কলারটা যেন ঝুলে না থাকে, টাইট হয়ে না থাকে, এরকম যে ভদ্রতার জায়গাগুলো, এবং টাইয়ের যে গিটটা, নট যেটা, সেটা যেন স্মুথ হয়, সুন্দর হয়, সেগুলো দেখে পরা। আর জুতা মোজা এগুলাও কালো হওয়া উচিত এবং চকচকে সুন্দর হওয়া উচিত। কোনো মোকাসিনো শু, যেটা হাফ মার্কা, এ ধরনের শু পরা উচিত না। ফর্মাল শু পরা উচিত, একেবারে ফর্মাল, চকচকে সুন্দর কালি করে সেই শুটা পরা উচিত। এটা ছেলেদের জন্য। আর যারা ছেলেদের ভিতরে যারা দাড়ি টুপি আছে, তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা সুন্দর সাদা পাজামা পাঞ্জাবি, সুন্দর করে একদম পাজামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর একটা টুপি পরেন। আরো সুন্দর হয় যদি মনে করেন যে উপরে একটা সুন্দর কোটি পরে যাবেন, সেটাও করতে পারেন। কালো পাজামা, স্যান্ডেলটা বা চপ্পল পরাটাকে এটা রিকমেন্ড করা হয় না। আপনি পাজামা পাঞ্জাবি সুন্দর পরেন, সুন্দর টুপি পরেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সুন্দর জুতা মোজা আপনি
পরেন, কালো মোজা কালো জুতা সুন্দর পরেন। আর মেয়েদের জন্য এটা হলো বিভিন্ন রকম হতে পারে, কিছু কিছু রং অ্যাভয়েড করা উচিত, যেমন কটকটে হলুদ রং, এটা যেন দেখতে কেমন মনে হয়, বা জিন্সের কাপড়, এগুলা দেখতে একদমই পছন্দ হবে না। বাট মেয়েদের জন্য যেটা, এটা আপনারা একটু প্রসাধন, মেয়েরা একটু প্রসাধন করতেই পারেন, সুন্দর লাগবে আপনাদেরকে। উগ্রতা না থাকলে হলো, যার শাড়ি পরলে ভালো লাগে তিনি শাড়ি পরবেন, যার থ্রি পিস পরলে ভালো লাগে তিনি থ্রি পিস পরবেন, যিনি হিজাব করেন কোনো অসুবিধা নাই একদম। আপনাকে যদি প্রশ্ন করে হিজাব করেছেন কেন, এটা কোনো ভয় পাওয়ার কিছু না, এটা জানার জন্য আপনি বলেন যে স্যার আমি ধর্মীয় কারণে হিজাব করেছি, কোনো সমস্যা নাই এটাতে। বা অনেকের আছে কি যে হয়তো আগে হিজাব পড়তো না এখন পড়ছে, তো সেটা প্রশ্ন করতে পারে যে কই আপনার ছবিতে তো হিজাব নাই, এখন পড়ছেন কেন? তো সেটা জবাব দেন যে স্যার আমি আসলে এখন ধর্মীয় অনুশাসনটাকে একটু মেনে চলার চেষ্টা করছি, আগে এতটা করতাম না। বা অনেকের দাঁড়িয়ে আগে ছিল এখন নাই, তো যে তখন ছিল এখন নেই কেন? বলে স্যার তখন আসলে ফ্যাশন হিসাবে রেখেছিলাম, এখন মনে করলাম সুন্দরভাবে কেটে শেভ করে ফেললে, এই জন্য স্যার সুন্দর শেভ করে এসেছি। কোনো অসুবিধা নেই, আপনি সুন্দর জুৎসই একটা জবাব সুন্দরভাবে দেন। আর মেয়েদের তো বললামই যে যারা হিজাব পরেন, সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায় ভাই, সেগুলো আপনারা পরে যেতে পারেন, কোনো অসুবিধা নাই তাতে। কিন্তু পোশাকের বিষয়টা আবার বললাম যে কে বালুচুরি পরবেন, নাকি কে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরবেন, কে রেশমি পরবেন, কার কোনটাতে ভালো লাগবে এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, আমাদের যারা বোন আছেন তারা ভালো জানেন। কেউ যদি পছন্দ করেন আপনারা ওই দিন যদি মনে করেন, এটা জরুরি না, বা কোনো অংশে এটা সময়ও হয়তো পাবেন না, আপনি যদি পার্লারে যে সুন্দর করে, উগ্র না, অ্যাগেইন বিয়ের সাজ না, উগ্রতা না, তারা বলতে পারবে হয়তো যে এরকম করে গেলে আপনার ফর্মাল হিসেবে আরো সুন্দর লাগতে পারে। সো শাড়ির সাথে ব্লাউজ, যদি কেউ শাড়ি পরে শাড়ির সাথে আপনার ব্লাউজ ম্যাচ করে পরা, ব্লাউজকে আমরা সুন্দর করে ভদ্রতা, একেবারে ছোটখাটো ব্লাউজ এটা কেউ পছন্দ করবে বলে মনে হয় না। এরকমই যে হাফ হাতা সুন্দর ব্লাউজ গুলো গলার দিক দিয়ে কম নামিয়ে দেওয়া, ভদ্রতার বিষয়গুলো তো আমরা বুঝেন, আপনি অফিসার হবেন। সো এ ধরনের শালীনতা বোধের জায়গা, যেটা আমরা বাঙালিয়ারা তো রেখে, আমরা ইউরোপিয়ান না, সো এ ধরনের পোশাকগুলো আমরা ছেলে মেয়ে ভেদে যার যেটা প্রয়োজন আমরা সেটা পড়তে পারি। ভাই, ভাইবা বোর্ডের প্রস্তুতির জন্য কি কি পড়া উচিত? আচ্ছা, এদিন আমি এইগুলা আগের দিনের ক্লাসে আতিক আমি বলেছিলাম, আপনি আগের ক্লাসে বোধ হয় ছিলেন না। ভাইবার প্রস্তুতির জন্য একটা হলো যেমন স্বাধীনতা, এটা ডিপেন্ড করে হলো যে আপনি কোন ক্যাডার অপশন দিচ্ছেন সেটার উপরে। সাধারণত যেমন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ 1946 থেকে শুরু করে 1946, বা তারও লাহোর প্রস্তাব থেকে শুরু করে একেবারে আপনার 1971 সাল বিজয় পর্যন্ত, এগুলো দেখা, সংবিধান সম্পর্কে ধারণা, আপনার এলাকা সম্পর্কে ধারণা রাখা, এলাকার যারা বিখ্যাত ব্যক্তিত্ব তাদের সম্পর্কে ধারণা রাখা, এলাকার যে টুরিস্ট অ্যাট্রাকশন গুলো, বা এলাকার যে আপনার ইম্পর্টেন্ট প্লেসেস গুলো, বা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস গুলো, ইম্পর্টেন্ট দ্রব্যাদির উৎপাদন গুলো, এই ধরনের বিষয়গুলোকে ভালো করে জেনে যাওয়া। সংবিধান তো বললামই, বাংলাদেশের ইতিহাসকে পরিষ্কার, বঙ্গবন্ধু ওনাকে জেনে যাওয়া খুব ভালো করে, স্বাধীনতা, বঙ্গবন্ধু, এগুলোকে যদি আমরা ভালো করে না জেনে যাই তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা সমূহ থেকে যাবে। তারপরে আপনার নিজের বিষয় যেটা আছে, অনার্সে মাস্টার্সে যেটা পড়েছেন, এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা রাখা, সেগুলোর প্রায়োগিক দিকগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা, এগুলাই মূলত আপনার পড়াশোনা। এবং আপনি যে ক্যাডারগুলো অপশন দিয়েছেন সেই ক্যাডারগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা। সবাই আমরা প্রথম 1, 2, 3 নাম্বার ক্যাডার সম্পর্কে জেনে যাই আর জানি না, এটা নয়। ইভেন শেষ ক্যাডারটা সম্পর্কে প্রশ্ন করে যে আপনার শেষ ক্যাডার চয়েস কোনটা, আপনি যদি ভুল বলেন তাহলে বিপদে পড়লেন, কারণ ওনাদের সামনে তো লিস্ট আছে আপনি কোনটা দিয়েছেন। তারপরে জিজ্ঞাসা করা হতে পারে আপনি এটাকে কেন শেষ ক্যাডারে দিলেন, সেটারও জবাব দেওয়া, সুন্দর করে জবাব দেওয়া যে এই কারণে এটা শেষ ক্যাডার দিয়েছি। কোনো ক্যাডারকে ছোট করার কোনো সুযোগ নাই। আমি একটা এক্সাম্পল যদি বলি, সাধারণত আমরা বেশি, অনেকেই, সবাই না, অনেকেই শিক্ষকতা ক্যাডারটাকে আমরা শেষের দিকে দিয়ে থাকি। তো প্রশ্ন করা হতে পারে এটা কি খুব খারাপ, এটা আপনি শেষে দিলেন কেন? সো বলা বলে স্যার আসলে কোনোটাই খারাপ না, ক্যাডার সবগুলোই প্রয়োজন, এই জন্যই সরকার সবগুলোকে রেখেছে।
কিন্তু স্যার যেহেতু পাবলিক সার্ভিস কমিশন বলেছে, দেখেন ওইখানে অ্যাপ্লিকেশনেই চাওয়া হয়েছে আপনার পছন্দের ক্রম, তো সবগুলোই ভালো, কিন্তু স্যার আমি একসাথে তো সবগুলো দেওয়া সম্ভব না, সিরিয়ালি দিতে হয়, আমার যেভাবে যেভাবে পছন্দ হয়েছে সেই ক্রম অনুযায়ী আমি এটা দিয়েছি স্যার, এই জন্য ওটা শেষের দিকে এসেছে। এভাবে আপনি বলতে পারেন। মানে ভাইবা বোর্ডের প্রস্তুতির জন্য কি কি পড়া উচিত মোটামুটি একটা ধারণা দিলাম, এবং এটা আগের ক্লাসে আমি একটা শিট দিয়ে দিয়েছিলাম যে কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কি কি বই পড়লে ভাইবা বোর্ডে হেল্প হবে। ভাইবা বোর্ড ভাই দেখেন আতিক, স্পেসিফিক আমি যে কি কি পড়তে হবে সেটা পড়লাম, বই যদি বলেন সেটা মুশকিলের কথা, এটা আসলে কোন বই পড়বেন। দেখেন ভাইবাটা হয় আপনার ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত যা লেখাপড়া করেছেন, এবং ওই যে 5 বছর বয়স থেকে নিয়ে এই যে 24, 25, 26 বছর বয়স পর্যন্ত যে অভিজ্ঞতা নিয়েছেন, এ সব কিছুর উপরে আপনার ভাইবা হয়। সুতরাং স্পেসিফিক বই একেবারে যে পড়তে হবে আমি সেটা মনে করি না। হ্যাঁ, আপনি যে ক্যাডারের উপরে পড়াশোনা বা যে ক্যাডারকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চয়েসের ভিতরে রেখেছেন সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা আপনি রেখে যাবেন। আর বই যদি বলি, যেমন অনেকের গান গাওয়ার শখ আছে, তখন গান সম্পর্কে ভালো ধারণা আপনাকে থাকতে হবে। অনেকের যেমন আপনার গাছ লাগানো, মাছ ধরা, বই পড়া, ভ্রমণ করা, এ ধরনের বিভিন্ন শখ থাকে। তো সেই শখগুলো তো আপনারা ওখানে হবির জায়গায় লিখে দেন, ওই সম্পর্কিত জায়গাগুলো আপনি ভালো করে পড়ে যাবেন। কারো কবিতা লেখা বা পড়া খুব শখ থাকে, তো জিজ্ঞাসা করবে যে আপনি সর্বশেষ কোন কবিতার বইটা পড়েছেন, ওই কবিতাটা বলেন তো, ওই কবিতার বিশেষত্বটা কি। বা আপনি বেড়ানো পছন্দ করলেন, তখন হয়তো দেখা যাবে যে আপনাকে বলা হলো যে আপনি বেড়াতে যে কোথায় সর্বশেষ ঘুরেছেন, সেখানে কি দেখেছেন, কেন সেখানে গিয়েছিলেন, এই ধরনের প্রশ্নগুলো করা হতে পারে। সো এই জন্য স্পেসিফিক বই আমি বলবো না যে ওইটাই পড়তে হবে। বইগুলো হলো যে আপনার একাডেমিক বইগুলো ভালো ধারণা রাখেন, কারণ সেখান থেকে প্রশ্ন করা হতে পারে, যথেষ্ট রকমের সম্ভাবনা সেখানে রয়ে গেছে। আর যদি আপনি বোধ ক্যাডারে হন তো আপনার একাডেমিক বিষয় থেকে প্রশ্ন অবশ্যই করা হবে। আচ্ছা, দেন সানাউল্লাহ কেমন আছেন ভাই? ভাই আমাদের সাথে আছেন এই যে আমাদের সহকর্মী সানাউল্লাহ স্যার, উনি ক্যাডার অফিসার, মাশাআল্লাহ খুব ভালো একজন শিক্ষক, আমার পছন্দের একজন মানুষ, পিরোজপুর এলাকায় বাড়ি, খুবই ভদ্র এবং নিতান্তই ভালো একজন মানুষ। সো উনি অলরেডি ক্যাডার অফিসার, উনি শিক্ষকতা করছেন অলরেডি সরকারি কলেজে। কিছুদিন আগে উনি বোধহয় ওনার কোর্স করে গেলেন, ওনার প্রফেশনাল কোর্স বোধহয় নাইমে কোর্সও করে গেলেন। সো ধন্যবাদ সানাউল্লাহ আমাদের সাথে থাকার জন্য ভাই, আপনার অভিজ্ঞতাও আমাদের কাজে লাগবে। দেন আলামিন খান, সাধারণ স্যার ফরেন ক্যাডার প্রার্থীদের কি সব ইংরেজিতে প্রশ্ন করে? আলামিন, ফরেন ক্যাডার তো না, এটা হলো দেখেন, যখন আমাকে বলেছেন ঠিক আছে, কিন্তু ভাইবা বোর্ডে জিনিসগুলোকে পরিষ্কার করে বলা জরুরি, এবং সেটা প্র্যাকটিস এখন থেকে দরকার। এটা হলো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, ফরেন ক্যাডার না ভাই, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, ক্যাডারটার নাম হলো বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, এটা হলো ফুল নেম। সাধারণত এটা ইংরেজিতেই সব প্রশ্ন করা হয়ে থাকে সাধারণত, হ্যাঁ এক্সেপশন আছে, আমরা দেখেছি যে কোন কোন বোর্ড বাংলাতেও প্রশ্ন করে থাকে, এটা বোর্ডের উপরে নির্ভর করবে ওনারা কি করবেন, কাউকে স্পেসিফিক বলা যাবে না যে হ্যাঁ আপনাকে একমাত্র ইংরেজিতেই প্রশ্ন করা হবে। আমাকে তো ভাই প্রায় 55 মিনিট ভাইবা হয়েছিল, সবই ইংরেজিতে প্রশ্ন করেছে, এবং বিসিএস এফএ ক্যাডার যাদের ফার্স্ট অপশন থাকে সাধারণত তাদের আমরা দেখি যে সবসময় ইংরেজিতে প্রশ্ন করা হয়ে থাকে তাদেরকে। বাট অনেক সময় এবং আন্তর্জাতিক বেশি প্রশ্ন করে, অ্যানালিটিক্যাল বেশি প্রশ্ন করে থাকে, ইন্টারন্যাশনাল জিওগ্রাফির উপরে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। সো সেটা তো এই জন্য সবগুলাই প্রস্তুতি থাকা দরকার। কাউকে কাউকে আমরা দেখছি কিছুই জিজ্ঞাসা করে নাই, স্রেফ আপনার হবি কি, ভালো নাচ গান পারেন কিনা, একটু নেচে দেখান, একটু গান শোনান, একটা কবিতা, এই ধরনের প্রশ্ন করেও ছেড়ে দেওয়া হয়েছে। সো ভাইবার কোনো স্পেসিফিক ফরম্যাট নাই ভাই, বাট এগেইন হ্যাঁ বেশিরভাগ ইংরেজিতে প্রশ্ন করা হয়। নাইম আক্তার পিনক, স্যার আমার প্রশ্নের উত্তরটা দিবেন। ভাই দিয়েছি তো আপনার প্রশ্নের উত্তর, আপনি কি প্রশ্ন করেছেন দেখেন, আমি সাথে সাথে জবাব দিয়ে এসেছি সেখানে। নাইম, আপনার প্রশ্নটা আমি যেটা বুঝেছি আমি সেটা জবাব দিয়েছি, আপনি আমাকে ক্লিয়ার করতে পারছেন না যে কি জানতে চাচ্ছেন। সাইফুল ইসলাম সাইফুল, স্যার আপনার বাড়ি বাগেরহাট মোল্লারহাট, আমার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি সাইফুল, আমার শ্বশুর বাড়ি দিয়ে কি ভাইবা প্রশ্ন করবে আপনাকে ভাই?
হ্যাঁ ভাই ভাই নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ি কোথায় সেটা প্রশ্ন করবে না ভাই। এমনি আপনি করেছেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার শ্বশুর বাড়ি নেত্রকোনা জেলায় পড়েছে, নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চন্দ্রপুর গ্রামে। একজন ফেসবুক ইউজার, ওয়ালাইকুম আসসালাম ভাই। তন্ময় সেন আকাশ, স্যার পিএসসি নন ক্যাডারে উপসহকারী কৃষি কর্মকর্তাতে আবেদন করেছিলাম, পরীক্ষাও দিয়েছি ভালো, বিজ্ঞপ্তিতে 1394 জন নিবে, কিন্তু কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি। কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার, সেখানে আমি ফ্রিল্যান্সিং এর 3 বছরের অভিজ্ঞতা দেখিয়েছি, ভাইবা বোর্ডে কি অভিজ্ঞতা সনদ দেখানো লাগবে? এটা জরুরি না। তন্ময় ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমি খুব সুন্দর বুঝেছি। আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি ভাই। প্রথম হলো যে যদি আমরা এখানে ক্যাডার নিয়ে আলোচনা করছি, আপনি জিজ্ঞাসা করেছেন, আমি জবাব দেই। তন্ময়, আপনি সনদটা নিয়ে যাবেন, এটা জরুরি না, কারণ পিএসসি সাধারণত অভিজ্ঞতা চায় না। আপনার যেহেতু 3 বছরের অভিজ্ঞতা আছে, আপনি সনদ নিয়ে গেলে ভালো হবে। বাট একটা জিনিস, আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, আপনার ওই অভিজ্ঞতার উপরে কিন্তু প্রচুর প্রশ্ন করা হতে পারে, সেটা আপনি তৈরি হয়ে যাবেন। একজন লিখেছেন, এর নাম জানি না আমি, যে স্যার কেমন আছেন? ধন্যবাদ ভাই, ভালো আছি। আশিক রহমান, ওয়ালাইকুম আসসালাম। মামুন আহমেদ, এগ্রিকালচার পড়ে কেন প্রশাসনে আসতে চান? মনমোহন, দেখেন, এগ্রিকালচার পড়ে কেন আসতে চাই, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটা এগ্রিকালচার বলে না, ইভেন ইঞ্জিনিয়ারিং এর সাথেও যারা, একজন বলছিল সিভিল ইঞ্জিনিয়ার, ওই জন্য আমি ওই জায়গাটাতে জবাব দিতে পারিনি। সে যদি ইঞ্জিনিয়ার বলতো তাহলে আমি বলতাম, বাট এটা ওই সিভিল ইঞ্জিনিয়ার যে বলছে তার জন্য প্রযোজ্য, তখন আমার এটা আসলে খেয়াল ছিল না, এখন মনে হয়েছে। মুনমুন, আপনাকে ধন্যবাদ। দেখেন, প্রথম আপনি বলেন, যিনি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার, আপনার জন্য আমি বলি, আপনার জন্য এটা প্রযোজ্য ভাই। আর মুনমুন, আপনাকেও বলছি যে স্যার ইঞ্জিনিয়ারিং অথবা এই যে এগ্রিকালচার পড়েছি স্যার, এটার জন্য যে চাকরিটা আমার ক্যাডারে আমি করব স্যার, এখানে জায়গা কম, পোস্টের পরিমাণ কম। প্রশাসন ক্যাডারে স্যার পোস্টের পরিমাণ বেশি, সুতরাং আমি সহজে চাকরি পাবো, 1 নাম্বার। তো আমার জন্য চাকরি পাওয়াটা জরুরি, সেটা হলো 1 নাম্বার। এরপরে আসেন 2 নাম্বারে। 2 নাম্বারে স্যার প্রশাসন ক্যাডার থেকে 70% সচিব হয়, এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো স্যার প্রশাসন ক্যাডার থেকে সর্বদাই ক্যাবিনেট সেক্রেটারি হন, সব সচিবদের সচিব যিনি, এবং প্রিন্সিপাল সেক্রেটারি প্রশাসন ক্যাডার থেকে হয়ে থাকেন। গেল 3 নাম্বার। প্রশাসন ক্যাডারে প্রমোশনের স্কোপ স্যার অনেক বেশি, আমাদের এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং ক্যাডারগুলোর তুলনায় স্কোপ অনেক বেশি। আর আমাদের ইঞ্জিনিয়ারিং বা প্রশাসন ক্যাডারের যে ক্যাডারের সর্বোচ্চ পদ মাত্র একটা, প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ সচিব পর্যায়ে অনেকগুলো আছে স্যার, 70%-এ দেখা যায় 100-র উপরে, কারণ সচিব এবং সচিব ইকুইভ্যালেন্ট পোস্ট অনেক আছে, অনেক বেশি পোস্ট আছে, প্রমোশনের সম্ভাবনা বেশি আছে। তো এই সমস্ত কারণে স্যার আমি প্রশাসনে আসতে চাইছি, বাস। আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড, দেশ সেবা করতে আসতে চাই, আমার এগ্রিকালচারাল জ্ঞান লাগিয়ে আমি দেশের ফসল ফলিয়ে দিব, এই কথাগুলো খুব একটা বেশি জুৎসই হবে না, এগুলা আমি অ্যাপ্রিসিয়েট করব না বলার জন্য। আব্দুল্লাহ জামান, স্যার যদি বলা হয় তুমি কেন পুলিশ ক্যাডার ফার্স্ট কেন স্যার, আমি ভাই আপনার কথা বুঝতে পারছি না ভাই, কেন আমি পুলিশ পজিটিভ, ধন্যবাদ ভাই, আমি বুঝি না, এ আপনি বাংলায় লেখেন, আপনার কথাটা আমি হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজে লেখেন, না হলে বাংলা ভাষায় লেখেন, আমি বুঝতে পারছি না ভাই। জনবাদ ভাই বুঝতে পারছি না আমি ভাই, কি বলছেন? আমি সরি ভাই আব্দুল্লাহ, আপনার প্রশ্নটা আবার বাংলায় লেখেন, আপনি ইংরেজি লেটার দিয়ে লিখেন না, আমি বুঝতে পারছি না। নাইম স্যার, আমার পিতা মাতার নামের বানান এবং আমার নামের বানান ইংরেজিতে যদি কোন খালিদ মাহমুদ নেতা, একই কথা বারবার বলছেন, আমি বুঝতেছি না ভাই আপনার কথা। কোন খালিদ মাহমুদ কি খালিদ মাহমুদের মতো নেতা পেয়ে থাকেন? কিভাবে পেয়েছে? আপনারা ছুড়ে মেরেছেন না দিয়েছেন? আই এম সরি ভাই, আপনার প্রশ্ন আমি বুঝি না।
আপনার প্রশ্ন বুঝান, তখন জবাব দেওয়া যাবে। আপনি 3 বার একই কথা বলছেন, আমি বলছি যে আপনার প্রশ্ন আমি ক্লিয়ারই হতে পারছি না। কোন খালিদ নেতা কেটা? কোন খালিদ বলতে আমি বুঝতে পারছি না ভাই। কেন পাবে? আপনার নাম উনি কেন পাবে, বা ওনার নাম কি পাবে? পাওয়া বলতে কি বোঝাচ্ছেন আমি আপনার প্রশ্নই বুঝতে পারছি না। আই এম সরি। 3-4 বার একই কথা বলছেন আপনি, প্রশ্ন বুঝাইতেই আমি বুঝতে পারছি না। আপনি হয়তো বলছেন, আমি বুঝতে পারছি না, বিধায় জবাব দেওয়া সম্ভব হলো না। নাজমুল আহমেদ নীরব স্যার, বিসিএস ভাইভা বোর্ডে এমন কোন প্রশ্ন কি আছে যা, এই প্রশ্নের জবাব তো অলরেডি আমি দিলাম ভাই। এরকম কোন প্রশ্ন নাই যে সবাইকে একই প্রশ্ন করবে, নাই। বড় জোর করতে পারে আপনার নাম কি, এই একটাই করতে পারে যে আপনার নাম কি। এছাড়া দেখেন আপনার নাম কি, বাড়ি কোথায়, কোন ক্যাডারে যেতে চান, এইগুলা কমন প্রশ্ন। সবাইকে কোনো প্রশ্ন একসাথে করা হবে না। আগেও আপনার জবাব দিয়েছি নাজমুল। আমি একই প্রশ্ন কেন বারবার করেন আমি বুঝতে পারি না। ব্লু স্কাই ভাই, আমি ভালো আছি। আলামিন খান স্যার, ইংরেজিতে রিটেনে ভালো কিন্তু মুখে একটু জড়তা, সেটা কি ভাই প্রভাব ফেলবে? ভয় পেন না আলামিন, এটা মুখে একটু জড়তা থাকতেই পারে। আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, এই জড়তাটা কেটে যাবে। এবং প্র্যাকটিস করার জন্য দরকার হলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতে থাকেন ইংরেজিতে। দ্বিতীয় হলো যে আপনার বন্ধু বান্ধব বা যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আপনি বুঝুক না বুঝুক, আপনি আপনার মতো ইংরেজি বলতে থাকেন। 1 মাস প্র্যাকটিস করেন, 2 মাস প্র্যাকটিস করেন, এই জড়তা কেটে যাবে। ভয় পেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না। নাইম, আপনি বারবার একই প্রশ্ন করছেন, আই এম সরি। এই একই কপি পেস্ট করেন না, অন্যভাবে লেখেন। যদি না পারেন তাহলে আমি মাপ চাইছি ভাই, আর কিছু করার নাই আমার। আপনি বলছেন কোন খালিদ মাহমুদ নেতা পায়, কি পাবে খালিদ মাহমুদ নেতা? আপনার নামের বানান সে পাইলে অসুবিধা কি? কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আমার পিতার নামের বানান, আমার নামের বানান কোন নেতা পাইলে, কোন নেতা পাবে, কি পাবে ভাই? আপনি ক্লিয়ার করেন আমাকে, আমি বুঝতেছি না আপনার প্রশ্ন। আই এম সরি। এই কথা আর লিখেন না, নতুন ভাবে কিছু লিখলে ভাই লেখেন। আপনারও সময় নষ্ট হচ্ছে, আমারও সময় নষ্ট হচ্ছে, আমি আপনার কথা বুঝছি না। নাবিলা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়ের এসএসসি ও এইচএসসি মূল সনদপত্র দুইটি হারিয়ে গিয়েছিল। পুনরায় আবার শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা বোর্ড থেকে সনদপত্র দুইটি উঠাইছি। এখন স্যার চাকরি ভাইভাতে কি কোনো নীতিবাচক? না ভাই, কোনো সমস্যা নাই। এটা হারাতে পারে, পড়তে পারে, ছিঁড়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা নিয়ে কোনো টেনশন করেন না নাবিলা, কোনো অসুবিধা নেই। মাহমুদুল হাসান, if anyone got married in early life and the board question on this, so which answer is acceptable? Don't worry, Mahmoud. Many people I got married after my job, and it doesn't matter. But in our society, not only one, I don't know whether you have got married in your early life, maybe or may not be, I don't know. Don't worry. Anyone can get married. You can, if it is you, you can clearly say, my parents, they opt for it, and I respect their decision. This was not my decision, my parents' decision, and I got married with them. I got married according to their choice. So that's finished. I don't mind with this. সাদিক একাডেমি, কথা বলার সময় হাত নাড়ানো যাবে কি? একাডেমি কি আপনার নাম সাদিক নাকি? আমি আচ্ছা, এনিওয়ে, কথা যদি নাড়ান, এই যে তো আমরা কথা বলতে গেলে স্বাভাবিকভাবে নড়ে, কিন্তু এটা যেন দৃষ্টিকটু না হয়। হতে পারে একটু সুন্দর নাড়ায়, হালকা করে প্রয়োজনে, এটা হতে পারে ভাই, সমস্যা নেই। নাইম আক্তার পিনক, আবার কি ভাই? আমি এখন অনার্স 2য় বর্ষের ছাত্র, কিভাবে? আপনি 2য় বর্ষ, এই জন্যই প্রশ্নগুলো এমন ভাবে করছেন যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। বিশেষ প্রস্তুতি নিব, দয়া করে না ভাই, দয়া করে জানাবেন। এবং আমার পয়েন্ট এসএসসি তে 3, এইচএসসি তে 2.5, বিসিএস পররাষ্ট্র ক্যাডার। না ভাই, বিসিএস পররাষ্ট্র ক্যাডার পেতে কোনো সমস্যা নাই। আপনি যদি বিসিএস এ যারা পরীক্ষা দেয়, সাধারণত বিসিএস এ ধরেন যে 4 লাখ পরীক্ষার্থী দেয়, এদের উপরে যে টপ 10 থাকে তারা ফরেন সার্ভিসে জয়েন করে। আপনি যদি রিটেন ভাইভা মিলে এই 4 লাখের ভিতরে প্রথম 10 জনের রেজাল্ট করতে পারেন, তো কোনো সমস্যা নেই, আপনার একাডেমিক রেজাল্টে কোনো সমস্যা হবে না। বিসিএস দিতে পারলে বাস, আপনি যদি টপ 10 এ চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আতিক হাসান, স্যার আবেদন করার সময় অবিবাহিত দেওয়া ছিল, পরবর্তীতে বিবাহিত হয়, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নাই। বিয়ে তো হতেই পারে। আপনি একজন অ্যাডাল্ট, 18 বছর পরে সরকারি অনুমতি দিয়েছে বিয়ে করার, সুতরাং বিয়ে তো হতেই পারে। বিয়ে তো কোনো খারাপ কাজ না, বিয়ে ভালো কাজ, কোনো সমস্যা নেই।
হতেই পারে। আপনি যদি এরকম প্রশ্ন করে বললেন, স্যার এটা আমার অ্যাফেয়ার্স ছিল, বিয়ে করেছি, তার বিয়ে হয়ে যাওয়ার ভয় ছিল, বিয়ে করে ফেলেছি, বা আমার পরিবার থেকে স্যার এটা পূর্ব নির্ধারিত ছিল, তারা বলেছে আমি বিয়ে করে ফেলেছি, কোনো সমস্যা নেই, এটা হতেই পারে। স্যার ফরেন ফার্স্ট চয়েস নিয়ে একটু গাইডলাইন দিবেন, কামরুল হোসেন। কামরুল, ফরেন অ্যাফেয়ার যদি ফার্স্ট চয়েস হয়, সাধারণত ভাইবাটা খুব স্ট্যান্ডার্ড হয়ে থাকে, এটা আমরা ধরেই নেই, এবং সাধারণত তাই হয়, আদার দ্যান এক্সেপশন, and exception you understand that exception proves the law. ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য প্রথমত আপনাকে বলবো যে আপনি ভালো ইংরেজি বলা শেখেন, নাম্বার 1। 2 নাম্বার হলো যে আন্তর্জাতিক ভূগোল, যেটা গ্লোবাল জিওগ্রাফি, কোথায় কোনটা কেন কি জন্য বিখ্যাত, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা। যেমন আমি যদি বলি তিমুর গ্যাপ কোথায়, এটা কেন ইম্পর্টেন্ট, সো আপনাকে সেটা বলতে হবে। অথবা আইসল্যান্ডকে কেন আইসল্যান্ড বলা হয়, বা গ্রিনল্যান্ডকে গ্রিনল্যান্ড বলে কেন, এটা তো গ্রিন না, এটা তো বরফে ঢাকা, কেন গ্রিনল্যান্ড বলে। এই যে আন্তর্জাতিক বিষয়গুলো জিওগ্রাফির, এটা খুব ভালো করে জেনে নেন। আন্তর্জাতিক হিস্ট্রি গুলো ভালো করে জানা জরুরি। তারপরে আপনার ক্যাডার সম্পর্কে ধারণা থাকা জরুরি, এটা তো যে কোনো ক্যাডারের জন্যই জরুরি। দেন আপনার আন্তর্জাতিক যে ঘটনাবলী, যেগুলো রিসেন্ট সময়ে ঘটছে, এই ঘটনাবলীগুলোর উপরে তীক্ষ্ণ নজর রাখা, এবং সেটার সাথে বাংলাদেশের কোনো ধরনের ইফেক্ট আছে কিনা, হতে পারে কিনা, সেই বিষয়গুলোকে পরিষ্কার ধারণা রাখা। এজন্য নিয়মিত নিউজ পেপার পড়া, টিভি খবর শোনা, সম্ভব হলে আপনি আন্তর্জাতিক পত্রিকাগুলো চোখ বুলানো, বিবিসি সিএনএন এর খবরগুলো শোনা, তাহলে আপনার জন্য ভালো হতে পারে। সো এই ধরনের প্রশ্নগুলো আন্তর্জাতিকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। শিক্ষা ক্যাডার সম্পর্কে কিছু বলুন, নাইমুর রহমান। শিক্ষা ক্যাডার তো ন্যাচারালি ভালো একটা ক্যাডার, যারা জাতি গঠন করে। বাট সত্য কথা হলো, দুঃখজনক হলো এটা সত্য কথা, যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক কারণে আমরা প্রশাসনিক জবগুলোতে আগে যেতে চাই, তারপরে শিক্ষকতাতে যেতে চাই। বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এটা করা হয়ে থাকে। কেউ যদি শিক্ষকতা প্রথম দিকে পছন্দ দেয়, আমি তাকে স্যালিউট করি। আমার জীবন শুরু করেছিলাম ইউনিভার্সিটির শিক্ষকতা দিয়ে, আমি এখনো শিক্ষকতাকে খুব এনজয় করি। কিন্তু ওই যে আবার বলি যে আর্থসামাজিক কারণে আমাকে এদিকে চলে আসতে হয়েছে। বাট এখনো মাঝে মধ্যে ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে শিক্ষকতার জায়গাটাই আমার জন্য ভালো ছিল, আমি এনজয় করতাম, এখনো আমার কাছে ভালো মনে হয়। এখন যে ভাইস চ্যান্সেলর, ও আর আমি একসাথে জয়েন করেছিলাম, আমি ফ্যাকাল্টিতে ফার্স্ট ছিলাম, ও আমার ক্লাসমেট। সো আমার ভালো লাগে এইগুলো, ওর সাথে কথা বলি, ভালো লাগে। সো আপনি শিক্ষকতার জায়গা থেকে বলতেই পারেন। শিক্ষকতা ক্যাডারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, উভয় ক্যাডারের জন্য সাধারণত এটা থেকে থাকে। সো সেই ক্ষেত্রে হলো যে আপনার বিষয় ভিত্তিক জ্ঞানটা ভালো থাকা। আপনাকে যেমন বলা হতে পারে যে আপনি একটা বক্তৃতা দিন, বা এই টপিকের উপরে একটু কথা বলুন, যাতে দেখতে চাইতে পারে ওনারা যে আপনি শিক্ষকতা যে করবেন, আপনার কথাগুলো পরিষ্কার আছে কিনা, জ্ঞান পরিষ্কার আছে কিনা বিষয়টার উপরে, বা কথাবার্তা বলার ক্ষেত্রে ভঙ্গিমা সহজ আছে কিনা। কারণ আপনাকে তো ছাত্রদের বোঝাতে হবে। হয়তো বলা হলো যে আমরা অডিয়েন্স, আপনি টিচার, অডিয়েন্স মানে আমরা ছাত্র, আপনি টিচার, আপনি একটা টপিকের উপরে আজকে যে কোন টপিক ধরেন, আপনি যদি ধরে নিলাম আপনি ইংরেজির উপরে, সো আপনি মডার্ন লিটারেচারের উপরে আজকে কথা বলবেন। সো এটার উপরে আপনি আমাদেরকে একটু আজকে ক্লাস নিন, তো সেরকম বলা হতে পারে। বা বললো যে আপনি অ্যাংলো স্যাক্সন সময়ের সাহিত্যের উপরে কথা বলবেন, তো সেটার উপরে আপনি একটা লেকচার দেন স্টুডেন্টদেরকে। তো এই ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়া জরুরি। যেমন শিক্ষকতার ক্ষেত্রে যে লেকচার দিতে দেওয়া বা কাউকে বক্তৃতা দিতে দেওয়া, আমরা যে ভুলগুলা করি, প্রথমেই জিজ্ঞেস করি স্যার বসে বলবো না দাঁড়ায় বলবো, তো এখানেই আপনার ভাইবা কিন্তু শেষ। এটা তো ওনাকে আপনি প্রশ্ন করার জন্য আসেন নাই, আপনি জবাব দেওয়ার জন্য আসছেন। এই ধরনের প্রশ্ন যখন করা হয়, আপনি বক্তৃতা দিবেন, লেকচার দিবেন ক্লাসে, তার মানে আপনাকে দাঁড়িয়েই বলতে হবে। আপনি শুধু এতটুকুন বলবেন স্যার আমি একটু দাঁড়িয়ে বলি, এতটুকুন অনুমতি নিলেন, যেহেতু আপনি চেয়ারে বসা আছেন। উঠে এরপরে যেমন বক্তৃতা দিলে সম্মানিত সভাপতি, আজকের সবার বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অডিয়েন্স, বা বিশেষ টার্গেট যদি থাকে তাদের কথা বললেন, বলে আসসালামু আলাইকুম এন্ড শুভ সন্ধ্যা, আজকের এই স্বর্ণালী বিকেল বেলায় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি।
এইভাবে শুরু করতে হয় বক্তৃতাগুলো। এরপরে বক্তৃতার মূল ফোকাসে আলতু ফালতু কথা না বলে মূল ফোকাসটাতে আপনি 2 মিনিট 3 মিনিট বলেন, সেটাই যথেষ্ট। বলে সর্বশেষে আপনি একটা কনক্লুশন দিয়ে যে আপনারা আমার কথা ধৈর্য ধরে শুনেছেন, আমরা আশা করি এই কাজগুলো আজকের থেকে সবাই করা শুরু করব, সবাইকে ধন্যবাদ বলে আপনি বসে পড়লেন। ক্লাস নিতে যাওয়ার সময় ক্লাসে ঢুকেই, হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা খুব গরম পড়েছে না? আচ্ছা, আমাদের তো পরিস্থিতি এরকমই। এই যে একটু দৃষ্টি আকর্ষণ করে নেওয়া। এরপরে আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিকটা হলো ধরেন কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন, যে আমরা যে রাসায়নিক বিক্রিয়া বলে, আজকে আমাদের বিষয়টা রাসায়নিক বিক্রিয়া। তোমরা কেউ পড়ে আসছো বা বিষয়টা জানো? না জানলে কোনো অসুবিধা নেই, আমরা আজকে এটাই আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া হলো এই 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 যে দেখেন আপনি শুরু করলেন, এইভাবে শুরু করাটা দেখলেই ওনারা বুঝে যাবে যে আপনার কথা পরিষ্কার আছে কিনা, আপনি বুঝেন কিনা কিভাবে কাকে অ্যাড্রেস করতে হয় সেই জায়গাগুলোকে। আলফ্রেড টেনিসন, ভেরি গুড। মোস্টাস রাখা যাবে? অবশ্যই মোস রাখা যাবে। মোস শেপ করে ফেলা তো কেউ জরুরি বলে নাই, কিন্তু মোসটা যেন ভদ্রতার ভিতরে থাকে। একেবারে গোফ তুলে দেওয়া বা লম্বা বিশাল সাইজের মোফ এই পর্যন্ত তুলে দেওয়া, এগুলা তো ভাই ভালো না। বাট মোস রাখলে তো সুন্দর দেখা যায়। সুন্দর করে যদি আপনি ট্রিম করে যেভাবে একজন অফিসার সুলভভাবে মোস রাখলে কোনো সমস্যা নেই। আনিসা নুজহা, ভাইবা বোর্ড জেনারেলি কোন কোন ক্যাডার অফিসার নিয়ে ফর্ম হয়? আনিসা, প্রথম হলো ভাইবা বোর্ড এক হলো প্রথম যে 2 বা 3 দিন হয়ে থাকে, এটাকে প্রেসিডেন্সিয়াল বোর্ড বলে। এখানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে সমস্ত সম্মানিত সদস্যগণ গুলো ওখানে থাকেন, সদস্যবৃন্দরা ওখানে উপস্থিত থাকেন। এই 2 দিনে ওনারা বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটকে ডেকে প্রশ্ন করে তার হাবভাব দেখে সবকিছু মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করে যে কিরকম প্রশ্নের জবাব দিলে, কিরকম বিহেভ করলে, কিরকম কথা বললে, সবকিছু মিলিয়ে এরকম হলে এই ধরনের নাম্বার দেওয়া হবে, একটা স্ট্যান্ডার্ড সেট করে। এই যে 13 বা 14 জন সদস্য আছেন, সম্মানিত সদস্য, প্রত্যেককে দিয়ে একটি করে বোর্ড করে দেওয়া হয়। পরবর্তীতে এই বোর্ডে 3 জন করে সদস্য থাকেন। এই 3 জনের ভিতরে পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য যিনি, উনি এই 3 জন সদস্য বিশিষ্ট বোর্ডের সভাপতিত্ব করেন, চেয়ারম্যান থাকেন। বাকি 2 জন বাইরে থেকে আসেন। এনারা কারা আসবেন? এনারা যে কোনো ক্যাডার থেকে আসতে পারেন, স্পেসিফিক নাই যে ওই ক্যাডার থেকেই আসবেন। ফরেন সার্ভিস থেকে যায়, পুলিশ থেকে যায়, সব ক্যাডার থেকে যায়। অ্যাডমিন ক্যাডার থেকে যায়, শিক্ষা ক্যাডার থেকে যায়, ইকোনমিক ক্যাডার থেকে যায়। এখন তো আর ইকোনমিক ক্যাডার নেই। সবগুলো ক্যাডার থেকেই ওখানে যায়। স্পেসিফিক কথা বলা নাই যে ওই ওই ক্যাডার থেকে যাবে। ইঞ্জিনিয়ারিং ক্যাডার গুলো থেকে যায়, স্বাস্থ্য ক্যাডার গুলো থেকে যায়। সো সাধারণত স্বাস্থ্য ক্যাডার বা ইঞ্জিনিয়ারিং ক্যাডার গুলোতে টেকনিক্যাল ভাইবা যখন হয় তখন বেশি যেয়ে থাকে। আর সাধারণ ভাইবা গুলোতে সাধারণত আপনাদের মানে অ্যাডমিন, পুলিশ, ফরেন সার্ভিস বা ইভেন কখনো কখনো আপনার ক্যাডারের বাইরের কাউকে কাউকেও সদস্য ভাইবা বোর্ডে ডাকা হতে পারে। বিশিষ্ট ব্যক্তিত্ব, ইউনিভার্সিটির শিক্ষক বা কলেজের কোনো প্রমিনেন্ট শিক্ষক, কোনো ভালো প্রমিনেন্ট সাংবাদিক, ইনাদেরকেও বোর্ডে রাখা যেতে পারে বা রাখে, আমরা দেখেছি এটা রাখা হয়ে থাকে। কেমন? আলফ্রেড টেনিসন, ভাই আপনার প্রশ্নের তো জবাব দিলাম, আবার কেন প্রশ্ন করলেন বুঝি নাই। নাবিলা, ওয়ালাইকুম আসসালাম, আমার ভাইয়ের এসএসসি। নাবিলা, এটা তো জবাব দিলাম ভাই, আবার কেন প্রশ্ন করলেন বুঝি নাই। না, কোনো টেনশনের কিছু নাই, সমস্যা নাই ওতে। লুবনা লিনা, স্যার একাডেমিক এক্সামে ইংলিশে সিজিপিএ কম থাকলে কি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চয়েস দেওয়া যাবে কি? ভাই, ইংলিশ, বাংলা, অঙ্ক, ধর্ম এগুলা কোনো কিছু আসে যায় না। আপনার এই যে একাডেমিক নাম্বার কোথাও যোগ হবে না, একাডেমিক রেজাল্ট কোনো কাজে আসবে না। আপনি ঢাকা ইউনিভার্সিটি নাকি আপনি তেরোখাদা কলেজ, মোল্লাহাট কেয়ার কলেজ, এতে কিচ্ছু আসে যায় না। ভাই, মোল্লাহাট আমার বাড়ি, এই জন্য বললাম কেয়ার কলেজ খারাপ না। মোল্লাহাট কলেজ থেকে ফরেন সার্ভিসে এসছে আমাদের, ও এখন ডিরেক্টর। সো অসুবিধা কোথায়? আর কে কোন কলেজে সেটাতেও কিছু আসে যায় না, কে কত জিপিএ পেয়ে আসছেন তাতেও কিছু আসে যায় না, সাবজেক্টে তো আসেই যায় না। আপনার জিপিএটা দরকার হলো যে আপনি বিসিএস দিতে পারবেন কিনা, বাস।
যদি আপনি বিসিএস পরীক্ষা দিতে পারেন, সার্কুলারে দেখবেন যে আপনার মিনিমাম জিপিএ চাওয়া হয়েছে 2.5 বা অমুক এত, ওইটা যদি থাকে আর কিচ্ছু আসে যায় না। এরপরে আপনি রেজাল্ট, ইনস্টিটিউট এগুলা গোল্লায় যান, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ওই উপজেলা কলেজ, কিচ্ছু আসে যায় না কোনোটাতে ভাই, কোনো সমস্যা নাই। আপনি যদি রিটেন এবং ভাইভাতে ভালো করেন, এই দুটাই আপনার মানদণ্ড, তাহলে আপনি বিসিএস পেয়ে যাবেন। নাফিসা ফারা, যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে কিভাবে দিতে হবে? ধন্যবাদ নাফিসা। এটা দুই ভাবে দেওয়া যেতে পারে। একটা হলো যে, যেমন সরি স্যার আমার বিষয়টা মনে পড়ছে না, এটা একটা ভদ্রভাবে আপনি বললেন। আর একটা হলো যে, সরি স্যার বিষয়টা আমাকে আরো জানতে হবে, বা স্যার বিষয়টা আমাকে আরো পড়াশোনা করতে হবে। এই দুই ভাবেই দেওয়া যেতে পারে। প্রথমে সরি বলে আপনার অপারগতাটা মাপ চেয়ে নিলেন। স্যার ট্যাক্স প্রশাসন, ভাই ট্যাক্স নয় জাকিয়া, ট্যাক্সেশন প্রশাসন, কাস্টম নাকি কাস্টমস দেখেন তো। এইসব ক্যাডারের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় কত বছর পর? ভাই রে ভাই, চাকরিতে ট্রান্সফার নিয়ে চিন্তা করেন না ভাই, আগে চাকরি পান। সাধারণ নিয়ম হলো 3 বছর পর পর ট্রান্সফার হয়, এক স্টেশন থেকে আর এক স্টেশনে সাধারণত 3 বছর পর পর হয়। তবে কারো কারো 3 মাসেও হতে পারে, কারো কারো 13 বছরে নাও হতে পারে, এটা সরকার সুবিধাজনকভাবে সিদ্ধান্ত নেন। সাধারণ নিয়ম হলো 3 বছর। অমিয় কুমার, স্যার বিসিএস করার জন্য প্রথম থেকে কোন বই পড়লে ভালো হবে? আমি এই আইডিতে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমি অ্যাকসেপ্ট করব, এবং সেখানে আমি আপনাদেরকে বইয়ের একটা তালিকা দিয়ে দিব, প্রিলি রিটেনের কোন কোন বই, এটা একটা তালিকা আমার কাছে আমি আপডেট করি, সবসময় রেখে দেই। আপনারা ওখানে মেসেজ দিন, ফ্রেন্ড রিকোয়েস্ট চাইলে দিতে পারেন, এটা আপনাদের বিষয়। এই মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিন, আমি সময় সুযোগ করে সেখানে আপনাদের বুক লিস্ট পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। একদম পুরো প্রিলিমিনারি এবং রিটেনের বইয়ের পুরো লিস্ট, প্রিলিমিনারিতে সবগুলো বইয়ের লিস্ট, রিটেনের একদম 900 নম্বরের সবগুলো বইয়ের লিস্ট আমি ইনশাআল্লাহ দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। যার যার দরকার আপনারা দিতে পারেন। স্যার আমি আমার আত্মবিশ্বাস, দক্ষতার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলি, যে কোনো ভাইবা বোর্ড সবার থেকে এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। আপনার আত্মবিশ্বাসকে আমি সম্মান করি ভাই, ধন্যবাদ আপনাকে। আত্মবিশ্বাস খুবই জরুরি একটা বিষয়, কিন্তু এটা যেন অতি বিশ্বাসে পরিণত না হয় কখনো। অতি বিশ্বাসে ভাইবাতে ফেল করানো হবে। আত্মবিশ্বাস থাকলে আপনি ভাইবাতে ভালো করবেন, অতি বিশ্বাস হলে ফেল করবেন। মনমুন আহমেদ, বিসিএস পুলিশ কেন ফার্স্ট চয়েস? এই প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায়? আচ্ছা মনমুন, আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন, এইভাবে একাধিক ভাবে দেন। প্রথম হলো আপনি বলেন যে স্যার পুলিশেও তো স্যার এখন অনেক পোস্ট আছে, প্রমোশন খুব দ্রুত হয়। দেখেন কখনোই দেশ সেবা করিব ইহা করি এই দিকে যাবেন না কোনো ক্যাডারে। এই কথা বললে আপনি বুঝলেন যে আপনার ভাইবা শেষ করে দিয়েছেন আপনি, এটা একদম ভাইবা বোর্ড খাবে না ভাই। আমি দেশ সেবার জন্য যাইব, ক্রিমিনালদেরকে একেবারে ভর্তা বানিয়ে দেশটাকে বেহেশত বানিয়ে দিব, এগুলা বলছেন মানে আপনার ভাইবা এখানে শেষ করে দিয়েছেন। আপনি 50%-এর উপরে নাম্বার পাবেন কিনা সন্দেহ হয়ে দাঁড়াবে তখন। সো প্রথমেই বলেন যে স্যার পুলিশে স্যার চ্যালেঞ্জিং জব, প্রমোশনের যথেষ্ট স্কোপ আছে এখানে। সো আমি এমনিও এই ধরনের পোশাকি চ্যালেঞ্জিং জব পছন্দ করি, আর প্রমোশন ভালো আছে। সাথে সাথে এটা একটা কোয়াসি জুডিশিয়াল জব স্যার, মানুষ কোনো কারণে বিপদে পড়লে আগে পুলিশের কাছে আসে। সো মানুষকে সহায়তা দেওয়ার যথেষ্ট সুযোগ এই জায়গাগুলোতে রয়েছে। সো সেভাবে আপনি বলেন, এবং এর সাথে সাথে এটাও বলেন যে স্যার পুলিশে অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশি। এই অর্থনৈতিক সুযোগ সুবিধা মানে ঘুষ নয়, ঘুষ নয়, ঘুষ নয়। অর্থনৈতিক সুযোগ সুবিধা যেমন স্যার পুলিশে অর্থনৈতিক শুধু না, বলেন যে সুযোগ সুবিধাগুলো বেশি আছে। তখনই প্রশ্ন করবে ও আচ্ছা ঘুষ, তো আপনি সাথে সাথে বলবেন না স্যার ঘুষ না। যেমন পুলিশে যে জয়েন করে স্যার কাজের কারণেই তাকে একটা গাড়ি দেওয়া হয়, তারপরে তাকে একজন কনস্টেবল, একজন বা দুজন কনস্টেবল তাকে তার দেহরক্ষী হিসেবে দেওয়া হয়ে থাকে। তারপরে স্যার রেশন ফ্রি, পুলিশের রেশন ফ্রি, পুলিশে স্যার বিভিন্ন যে রিস্ক অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, কাপড় ধোয়ার জন্য পয়সা দেওয়া হয়ে থাকে,
তারপরে চিকিৎসা ফ্রি, চিকিৎসা, ওষুধ সবকিছু পুলিশের জন্য ফ্রি। শুধু পুলিশ না স্যার, পুলিশ, তার পরিবারের স্পাউস, সন্তান, বাবা মা, এ সবারই চিকিৎসা ফ্রি। সো এই সব কিছু মিলে স্যার পুলিশে ভালো জব করা যাবে, এই জন্য আমি আসছি স্যার। সো এক হলো কি, পদোন্নতি ভালো, সুযোগ সুবিধা বেশি, তারপরে আপনার কোয়াসি জুডিশিয়াল হিসাবে মানুষকে ফার্স্ট হ্যান্ড সহায়তা দেওয়ার সুযোগ পাওয়া যায়। সো সেগুলাতে আপনি বলেন যে এই জন্য আমি স্যার পুলিশে পছন্দ দিয়েছি। ভাইবা বোর্ডে প্রেজেন্টেশন কিভাবে ভালো করা যায়? কি প্রেজেন্টেশন ভাই? কোন স্লাইড প্রেজেন্ট করবেন নাকি দুলাল? আমাকে ক্লিয়ার করেন বিষয়টা। প্রশ্নটাও করছেন, এটাও কিন্তু আপনার একটা ভাইবা, যে আপনি প্রশ্ন দেখেন, সবার প্রশ্ন বুঝছি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই। সো বুঝানোটাও একটা ফ্যাক্টর, বুঝাটাও একটা ফ্যাক্টর। আমারও দোষ আছে, আমি আপনার প্রশ্ন বুঝি নাই। ভাইবা বোর্ডে প্রেজেন্টেশন, কি প্রেজেন্টেশন? একটা হলো আমার ব্যক্তিকে উপস্থাপন করা, যেমন পোশাক পরিচ্ছদ উপস্থাপন, আর একটা হলো আমার কথা বলার উপস্থাপনা, আর একটা হলো জবাব দেওয়ার ক্ষেত্রে আমি কোন ধরনের উপস্থাপন করবো। কোনটা জানতে চাচ্ছেন সেটা আমাকে বলেন। নিজের সম্পর্কে কি কি বলা যায়? নাজমুল, অলরেডি আমি জবাব দিয়েছি, আপনি যদি পরে এসে থাকেন এই ভিডিওটা দেখে নেবেন, এটা লম্বা জবাব দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, আসলাম হোসেন স্যার। কি ভাই? রকি আহমেদ স্যার, সকল চাকরির ভাইবার চেয়ে কি বিসিএস এর ভাইবা কঠিন হয়? ভাইবাতে ভালো করার কিছু উপায় বলেন। রকি, ভাইবাতে ভালো করার উপায় অলরেডি আমরা বলেছি শুরুর দিকে, আপনি শুরুর দিকে ছিলেন না। অনেক কথা আমরা বলেছি, একটু আপনি একই কথা বারবার যদি বলি, যারা শুনেছে তাদের জন্য বিরক্তিকর হয়ে উঠবে। ভাইবাতে প্রধান, তারপরে সামারাইজ যদি করি আমি, প্রথম হলো যে আপনাকে ওভার স্মার্ট হওয়া চলবে না, কথাবার্তা খুব জড়তা থাকা চলবে না, সুন্দরভাবে প্রশ্নের জবাব দিতে হবে, অসৎ হওয়া যাবে না, স্মার্ট হতে হবে, আনস্মার্ট হওয়া যাবে না। এগুলো হলো আপনার ভাইবাতে ভালো করার উপায়। আর বিসিএস এর ভাই সব ভাই একই ধরনের হয়, সব ভাই অলমোস্ট স্ট্রাকচার একই ধরনের। এটা নিয়ে যেহেতু বিসিএস এ আপনারা একটু অ্যাডাল্ট বেশি, এখন যদি পিয়ন নিবে, সেই পিয়নের ভাইবা আর আপনি ক্যাডার অফিসার হবেন, ভাইবা তো একরকম হওয়ার কথা না। এই ক্ষেত্রে এটা একটু স্ট্যান্ডার্ড হয়ে থাকে, বাট নর্মালি পিএসসি, ক্যাডার, নন ক্যাডার যে কোনো ধরনের ভাইবাই নেয়, একই স্ট্রাকচারে একই ধরনের ভাইবা হয়ে থাকে সেখানে। ফেসবুক ইউজার, আমি নাম জানি না, those who chose foreign as their first, not foreign, BCS foreign affairs as their first choice. Is Vienna Convention a must read topic? No, nothing is must. Vienna Convention is not must, but definitely question may be asked from Vienna Convention, because diplomatic immunities, privileges, establishment of diplomatic relations, persona non grata. This is the diplomatic handbook. So if you want to know the main point, will be fine. Don't go to study whole amount. You need not to study the whole convention. You need not to. Main issues you can read, that would be fine. But in most of the cases, we have seen that many students, those who have opted for the BCS Foreign Service as the first option, they are not asked a single question from this Vienna Convention. And there are two Vienna Conventions. One is Vienna Convention on Diplomatic Relations 1961, another is 1963. There are two Vienna Conventions. That's 1963 is Vienna Convention on Consular Relation. One is on diplomatic relation, another is on consular relation. Diplomatic relation is 1961, consular relation is 1963. Yes, we have seen, or we have, this is our experience, we gathered that many of the candidates, those who have opted for the foreign service, they are asked not about the Vienna Convention directly, but from the many topics, like I have told you, the immunities, privileges, PNG, diplomatic relations, many of the issues, many of the terminologies, they asked from this Vienna Convention. That is, of course, if BCS Foreign Affairs is your first option, I will appreciate that the main points from the Vienna Convention, like the immunities, privileges, PNG, and etc., these important topics you can learn. আসলাম হোসেন স্যার, আমার সার্টিফিকেট আমার মায়ের নামের শেষে খাতুন আছে, কিন্তু ভোটার আইডি বেগম রয়েছে, এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? আসলাম, প্রথম আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি বিসিএস এর ভাইবা দিতে যাচ্ছেন, আমি এগুলা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না ভাই, শেখার জন্য বলছি। আমার অসংখ্য ত্রুটি আছে, আপনারা আমাকে যখন ত্রুটিটা ধরিয়ে দিবেন তখন আমি খুশি হব, কারণ এই ধরনের কথাতে ত্রুটিটা সহজে সামনে চলে আসে।
তো সেই ত্রুটিটা যাতে না হয়। ভোটার আইডি বলে কি বাংলাদেশে কিছু আছে ভাই? বলতে পারবেন আমাকে? আমি দেখি নাই। আমি জানি এনআইডি আছে, ন্যাশনাল আইডি আছে, জাতীয় পরিচয়পত্র আছে। ভোটার আইডি বলে আমি এখনো কিছু পাই নাই। সো যেহেতু আপনি বিসিএস দিতে যাবেন, এটা সংশোধন করে নিলে ভালো হয়। আচ্ছা, এখন আসি আমার দ্বিতীয় অংশে, যে মানে কথাটা সংশোধন করে নেবেন। ভোটার আইডি আর ভবিষ্যতে বলবেন না, বলবেন স্যার ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র। হ্যাঁ, এটা একটা ছোট্ট সমস্যা। এখন এটাতে বড় কোনো সমস্যা হবে না, এটা ছোট সমস্যা। ভাইবা বোর্ডে এটা কিছু আসে যায় না। বাট আমি বলবো যে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে, আপনার মায়ের এনআইডিটা সেভাবে কারেকশন করে নিলে ভালো হয়। বাট এটা নিয়ে ভয় পেন না, এটা খুব বড় কিছু নয়, এটা ছোটখাটো হতেই পারে, বড় কিছু নয়। আহসান হাবিব ইমন, স্যার আমার প্রথম চয়েস ইংরেজি বাংলা মিশিয়েছেন, প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি করেছি। ভাইবাতে যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং এর সাথে, ভাই আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, আমি টেক্সটাইল সম্পর্কে ভালো ধারণা রাখি না। প্রশাসন ক্যাডারের রিলেশন, কোনো রিলেশন নেই। আছে নাকি ভাই? একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি আপনার টেক্সটাইল সম্পর্কে কি উনি কোথাও টেক্সটাইল মিল বসাবেন না। সো এটা সরাসরি আমি আগেও এটার জবাব দিয়েছি যে সবাই তার নিজের বিষয়ে কি প্রশাসন, প্রথম হলো আপনি প্রশাসন ক্যাডারের কাজ কি সেটা যদি বুঝতে পারেন, ওই কাজের সাথে আপনার পড়াশোনার পঠিত বিষয়ে কোনো লিঙ্ক আছে কিনা সেটা আপনি খুঁজে বের করবেন। যদি লিঙ্ক না থাকে জোর করে দিতে যাবেন না, সোজাসুজি বলবেন স্যার সরাসরি তো কোনো যোগাযোগ নাই, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আসলে আমার জানা নাই, এটা আপনি ভালো জানেন আপনার আছে কিনা। স্যার সরাসরি তো আসলে আমার এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিন ক্যাডারের সাথে সরাসরি স্যার কোনো যোগাযোগ নাই। সুতরাং যদি ইঞ্জিনিয়ারিং এর এই জ্ঞানটা ওখানে বলেন স্যার সরাসরি কাজে লাগবে না, কিন্তু প্রত্যেক লেখাপড়াই স্যার প্রশাসন ক্যাডারে যারা আসেন সবাই তো স্যার আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের সাবজেক্ট থেকে পড়ে আসেন না। কেউ তো স্যার আসেন ইকোনমিক্স থেকে, কেউ আসেন অ্যাকাউন্টিং থেকে, কেউ হয়তো ইংলিশ লিটারেচার থেকে, কেউ বাংলা সাহিত্য থেকে আসেন। সো যে কেউ স্যার একটা নির্দিষ্ট পরিমাণ লেখাপড়া যদি করে, গ্রাজুয়েশন, পাবলিক সার্ভিস কমিশন যখন অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সার্কুলার দিয়েছে, সেখানে স্যার বলাই আছে যে কোনো সাবজেক্ট থেকে। সো এই জন্য স্যার আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি। পাবলিক সার্ভিস কমিশন মনে করছে যে আমি এই ক্যাডারে চাকরি করতে পারবো, এই জন্য আমাকে সুযোগ দিয়েছে, এই জন্য আমি স্যার এটাতে অ্যাপ্লাই করেছি। বাস এইভাবে আপনি বলতে পারেন। Mesbah Shobon, kindly suggest some international geography or history related books that will help us. Mesbah, specific I cannot say you which international geography or international. This is you have to study. Start from the map, international map. Keep a globe map on the globe, a small globe map, because you may ask about the point. Where is Greenland? Show it. What is happening there? Why is it happening? So you have to, you look, there is no specific book, brother. No specific book. You have to take whatever book you can understand. Geography, I don't know which book you can understand. I can suggest you that have a map, globe, not the paper map, because the Viva board, they don't have the paper map in front of them. They have a globe in front of them on their table. So they will be asking from there, show this place and tell me or tell us why this place is important and what is happening over there. Say like Donobas. So they may ask, show us Donobas area and what is happening there. Why is Donobas important? So how can I say which book is important, brother? I have no idea about this history. You have to study the international history. I am telling you, mostly the South Asian history you can understand, you can read. Study, there is a website, history.com. Go to this website, start the important country, you start from there and read their geography, read their biography, read their history and other issues, important everything. Or even from Wikipedia you can study. So I will not suggest any book, brother, because I have no idea about that kind of book. জনি খান, আমার মায়ের এনআইডি কার্ডে মোসাম্মাত নেই কিন্তু আমার সার্টিফিকেট, ভাই এগুলা নিয়ে ভয়ের কিছু নাই জনি, অলরেডি জবাব দিয়েছি, এগুলা ছোটখাটো বিষয়। আপনার সার্টিফিকেটে থাকলে আপনার মায়ের এনআইডিতে এটা ঠিক করে নিয়েন, এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নাই, সমস্যারও কিছু নাই ভাই।
ভাইবা বোর্ডেও এটা নিয়ে খুব বড় কোনো সমস্যা হবে না, আপনারা এটা নিয়ে ভয় পেন না। ভবিষ্যতের জন্য এটাকে কারেকশন করে নেওয়াটা ভালো। মুনতাকা মাহি, that's a great name, thank you Mahi. How do we have to represent our country as a foreign cadre candidate in Viva board? Please discuss about the right format. Already, Mahi, I discussed it. I don't know whether you have attended my classes. I already discussed this issue in detail. Okay, further, you have asked the question, so I'm telling you. There is a pro forma, there is a format of presenting a country. 4 or 5 issues are there, and the presentation is not to the president or prime minister only. The country can be presented to anywhere, even in a seminar, even in a village where you have gone. Say the Bangladesh ambassador has gone to visit a village in Nepal. So the school students, primary school students, they have gathered there, and the Bangladesh ambassador is, or the Bangladesh first secretary, Bangladesh consular is speaking over there with the students there. So they can represent their country over there as well. But what you have asked, I understand the pro forma, the formal format of presenting Bangladesh is, first thing is, wherever you have gone, the pleasantries. How are you, sir? Assalamu alaikum. If this is a Muslim person, or good morning, good afternoon, or namaskar, or whatever suitable for this salutation, that is the beginning, number one. Second part is the Bangladesh, the birth of Bangladesh, the freedom, the liberation war. If the country help us during liberation war, straight away tell that Bangladesh government or people of Bangladesh and me as a representative of Bangladesh, we are grateful to you. We are thankful to you. We will remain ever grateful to you for your kind support you extended during our liberation war. And those who have not supported us, like Libya, Saudi Arabia, China, so there we cannot say that you have supported us. So this part we will definitely raise there, but in a different format. We will be telling that, yeah, after the independence of Bangladesh, when we have started the diplomatic relation, like in 1975, Bangladesh established the relationship, diplomatic relationship in 1976 with China. So that's why you will be telling that after the establishment of diplomatic relationship between our two countries, our after liberation war, when we have developed the relationship, our relations have exponentially increased in many folds. So this is that means if 1971 was not there, we were not created, Bangladesh was not established, and we would have not any relationship. That I have indirectly told them that the liberation war has given us this opportunity to become an independent country, independent state in the world, and we have made a map in the world map. We have made a place in the world map. That's why I am telling this. So after the independence, since this time we have started with the relation, when the relationship started, our relation between these two countries have exponentially increased in many folds, in economic sector, in social sector, in education sector. We are cooperating in various international issues, or even economic issues, or even climate changes issues. This is the second part. Third part is focus on the importance of Bangladesh, where Bangladesh has tremendously improved their situation, like the economic GDP growth rate, or life expectancy, education, woman empowerment. This main social activities or social improvement in the development in social sectors. So focus on this. The Bangladesh have developed this sector within this 50 years. We have developed in this sector. So this is the third part. Fourth part is we have cooperated in these areas, and we can. It depends on the country. All the countries are not same, and in other areas we can cooperate this like trade, culture, or exchange of cultural programs. We can do this more to become more cooperating, or to become more closer, or to become more vibrant. We can cooperate on these sectors further.
Then finally you can say, Excellency, within your very busy schedule, you have spare time for me. I am very thankful to you. And especially if it is for the Prime Minister or President, take this opportunity to invite them that on behalf of Bangladesh, I, the Bangladesh ambassador, on behalf of my country, would like to wish this country to be a prosperous country, a developed country, or if it is already developed, we want to see your development in further stage. And Excellency, from the government or from the authority or from the people of Bangladesh, I would like to extend invitation to you. Please make time to visit Bangladesh whenever suitable from you. This is the format to represent a country. I don't know if I am clear to you. Muntaka, have you got me or no? I don't know. Anyway. আহমেদ বদরুল, আবার ভোটার আইডি ভাই। আমি ভোটার আইডি তো চিনি না, আমি দেখি নাই কোনোদিন ভোটার আইডি এখনো পর্যন্ত। এনআইডি সংশোধনে দিয়েছেন, আসে নাই, কোনো সমস্যা নাই রে ভাই, এটা নিয়ে চিন্তা করেন না। আপনাকে তো পুরনো কপি আছে, সেটা নিয়ে যেন, এবং যদি প্রয়োজন হয়, এবং আপনি যে সংশোধনের জন্য দিয়েছেন সেখানে কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে, সেই রিসিপ্টটা নিয়ে আপনি গেলেই হবে, যদি চায় সেটাই যথেষ্ট। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এনআইডি হারিয়ে গেছে, সংশোধন করতে একসাথে দিয়েছি, ভাইবার আগে না, কোনো সমস্যা নাই। আমি তো বললাম যে ভাই কপি তো আপনার কাছে অথবা কাছে আসে, যদি কপি নাও থাকে আপনার কাছে একটা রিসিট আছে, আপনি যে আর একটা কপি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওই রিসিটটা নিয়ে গেলে চলবে ভাই, অসুবিধা নেই। Sir, in my times we have come to know that some Viva candidates, first choice foreign, again first choice BCS foreign affairs, are asked to consider themselves as diplomats and told to deliver a speech on a particular issue, sometimes asked to convince foreign. Yes, I was asked this question, yeah, brother. I don't know who you are because I cannot see your name. Yes, I was asked the question. I was told that, gentlemen, say you are a young diplomat and you have been sent to the airport to receive an Arab sheikh who has come with the intention to invest a huge amount in Bangladesh. So when you will be getting down from, or when you will be coming out of the airport, coming out of the aircraft, and he will be going from airport to the Sonargaon hotel or Sheraton hotel or any other good hotel. So you are accompanying him. What would be your activities? This is a very common question. I was asked about it. So there will be, absolutely, then you will be starting with that. I will be acquainted with him. I will be saying that I am X and Y and Z. I am the Assistant Secretary of Ministry of Foreign Affairs. Sir or Excellency, I have been appointed as your protocol officer. So I will be with you if you don't mind. Then start from there. This is the car you have available with you. Offer him the car. He will be going with you the car. When the driver is driving on the street, you started talking from the airport to Sonargaon or to Radisson. So you start talking that this is Bangladesh. Yes, we have huge opportunity of investment. Bangladesh is given. Then you need to know the clear idea. You have to have the clear idea about BIDA, Bangladesh Institute of Development, or that was earlier the BOI, Board of Investment. So Bangladesh Investment Development Authority, BIDA. So know about them, what are the facilities they are giving. So you tell them that the energy sector, telecommunication sector, or these are the sector you can invest, or these are the very profitable sector. Even Bangladesh government is offering this package for this sector. This is the issue you have to tell, and you have to have a very clear idea about the investment or whatever the topic you are talking about. আশিস রয়, কোন আইডিতে? কি কোন আইডিতে ভাই? বুঝি না। আইডি বলতে আমি বলতে চাচ্ছি যে আমি এখন যে ফেসবুক যে আইডি থেকে কথা বলছি, এই আইডিতে আপনারা যদি মেসেজ দেন আমাকে, বিশেষ করে আপনি যদি কি বলে যে মেসেঞ্জারে, এই আইডির মেসেঞ্জারে মেসেজ দিলে আমি, আমার নজর, সমস্যাটা হয় কি, যদি আপনারা আমার সাথে কানেক্টেড না থাকেন তখন আমি অন্য জায়গায়, তো যে আপনার মেসেজগুলো অন্য জায়গায় স্প্যামে বা বিভিন্ন জায়গায় ঢুকে আমার নজরে আসে না। সো এই আইডিটা আমি যে ফেসবুকের এই আইডিটা ক্রিয়েট করেছি, যে এখানে যে আপনারা
ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করবো। আগে একটা আইডি ছিল, সেটা তো আমি অ্যাকসেপ্ট করতাম না, কারণ ওটা আমার একদম প্রাইভেট আইডি, যে ওখানে শুধুমাত্র আমার অ্যাবসলিউটলি পরিচিত যারা তাদেরকেই ওখানে রাখা আছে। সো এটা আপনাদের জন্য করা হয়েছে। এখানে আপনারা যদি মেসেজ দেন আমাকে মেসেঞ্জারে, তাহলে আমি জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। কাউকে যদি ফোন নাম্বার দেওয়ার দরকার হয় অবস্থা ভেদে, সেটাও আমি দিয়ে দিব। আতিক, এটা তো অনেকবার আপনাকে প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। কামরুল, why foreign affairs is your first choice? Sir, please give me an outstanding answer of the question. Okay, Kamrul, thank you, because I belong to foreign service. I don't know whether I can give you any outstanding answer. I have no idea. I can give you an answer that I can say you. So, foreign service is reportedly, use the word report because every word is very important. Reportedly, this is the royal service, or known to be a very prestigious service in Bangladesh. The reason behind, sir, their working environment, I have visited Foreign Ministry of Bangladesh, and I had the opportunity to visit one or two embassies. So they work in a very international environment. The promotion scope of Bangladesh Foreign Service is based. They have no promotion jam, and they have the opportunity to work in the international arena. Their kids their kids do get a very good international environment to have the education. While they are posted abroad, they got a very good financial package as their allowances, foreign allowance, entertainment allowances, and service benefits, etc. So these are the main. Even they have around 17, 18 secretary posts. So everyone can become ambassador, everyone can become a secretary if he join the foreign service. So these are the lucrative issues. I am interested to join the foreign service. This is, you can say, by according to my knowledge. I don't know this is outstanding or instanding, I don't know. Iqbal Jalali, আহমেদ বদরুল বিসিএস দিতে না কিতা, বুঝি নাই ভাই, কি দিতে না কিতা মানে কি বুঝি নাই ভাই, সরি, আপনি কি বলেছেন? মুনমুন আহমেদ, নিজের সাবজেক্ট কেন 8 নাম্বার চয়েস রেখেছেন? এটা তো প্রথম পছন্দে রাখতে পারতেন। হ্যাঁ ভাই, বললাম তো, আমি এটা জব দিয়েছি মুনমুন অলরেডি, যে কেন 8 নাম্বারে রেখেছি, আপনি ইঞ্জিনিয়ার, কেন 8 নাম্বারে বললেন? যে স্যার দেখেন, আমি যদি ফরেন সার্ভিস, এটা হলো প্রথম দিকে কি, সেটার উপর, সেটার সাথে মিলিয়ে আপনারটা জবাব দিতে হবে। প্রথম দিকে ফরেন সার্ভিস, আমি তো বললাম যে স্যার আমি যেটা দিয়েছি, আমি ইঞ্জিনিয়ার, বা আমি ডাক্তার, বা আমি এগ্রিকালচারিস্ট, আমার এখানে স্যার প্রমোশনের স্কোপ কম, সচিব হওয়ার সম্ভাবনা একদমই নাই বললে চলে। ইভেন স্যার এগুলো অধিদপ্তরে কাজ করতে হয়, এই অধিদপ্তরগুলো চালায় মন্ত্রণালয়, এবং মন্ত্রণালয়ে স্যার ওই প্রশাসন ক্যাডারের লোকজনই চালায়, সচিবদের নির্দেশনাতেই চলতে হয়, নীতি নির্ধারণী সিদ্ধান্ত সচিবরা নিয়ে থাকে। এই কারণে স্যার আমার এটাকে 8 নম্বরে রেখে আমি 1 নম্বরে মানে পররাষ্ট্র দিয়েছি, প্রশাসন দিয়েছি, বা যেটা বলতে চান সেটা আপনি বলে দিবেন। ঠিক আছে ভাই? আমার বাপের স্বপ্ন, আমার স্বপ্ন ছোটবেলায় ম্যাজিস্ট্রেট স্কুলে দেখেছিলাম, এইগুলা বলছেন তো ভাই, কিন্তু ফেল করার সম্ভাবনা আছে, না হলে আপনি কোনো মতে 50% নাম্বার পেয়ে পাস করবেন। এই সমস্ত মানে একেবারে ইমোশনাল কথাবার্তাগুলোর কোনো অর্থ নাই। গ্যাজেট শর্টস, ওয়ালাইকুম আসসালাম। ইন BCS Viva, how can I overcome the nervousness? Yes, this is really important issue. Look, brother, I don't know whether you are a brother or a sister. I have no idea. This is Gazette Short, your name. I have never heard of this kind of name. This is definitely not a name. But we are speaking in a formal meeting. So I would appreciate the name to have from you. Anyway, nervousness, there are few issues. Number one, from now onward, you can have some yoga. You search the YouTube, and you can search that yoga for nervousness. So you can find few ideas from there. Number one. Second is those who are practicing religious minded, or do practice the religion, whatever the religion. Like I am a Muslim, so I can say the Muslim things.
if we do recite Quran repeatedly, or if we do pray and salat, nafal salat, that may help, and do pray to Allah subhanahu wa ta'ala, Allah please help us. So that can help sometimes, that may help sometimes. This is number 2. Number 3, you try to face model Viva repeatedly. In many places, you can have this model Viva. Mass Forward is going to arrange model Viva board shortly. They have already opened a branch in Mouchak for the offline activities. Since last 2 years, everything was online from Mass Forward. Now they have taken a branch and they are starting offline activities. So there will be a workshop, face-to-face workshop for Viva. So if you like, you can attend over there. Shamar Palsar, he will be there. I will be there. So a few of my seniors, those who have retired from civil service, Wahid sir, he will be there. One of my beloved colleague, Tuku sir, he will be here also. So we 4 skaters will be there. So if you like, we will be delivering lecture. We will be showing you practically that, okay, sit over there, walk in this way, don't say like this, do that, don't do that. We will be giving the idea. So if you want, you can be there. Even in other, I don't know, this coaching centers also, I'm not going to tell the name. Whatever the coaching center, if they have the model Viva board, mock Viva board, you can, everywhere you can face. Maybe they have some fees, but when you will be facing this mock Viva repeatedly, your nervousness will be lessened. That will come down, that will be reduced. So I have told my way of thinking. So this is the way you can reduce your Viva board, your nervousness. And lastly, the day when you will be facing the Viva in the Public Service Commission, before entering into the Viva board, have some water, drink some water, and if possible, have some tea, coffee. So that can help. This drinking water, sometimes that help the fairness. That actually comes from the secretion of adrenaline from the thyroid. So drinking water may help you from there. So what I know that I have told you, brother. Maybe there are some other ways also. সুজিত কুমার পাল, ক্ষমা করবেন স্যার, না সুজিত বলেন। ভাই আপনি কি গণেশের পূজারী? কোন পূজা তো গণেশকে, দেবতা গণেশকে না দিয়ে শুরু হইতে পারে না। ওনার হিস্ট্রিটা আমি পড়েছি, তো এই জন্য আমি ধর্ম নিয়ে পড়াশোনা করতে পছন্দ করি, ছবিতে দেখলাম তাই বললাম। আচ্ছা, ক্ষমা করবেন স্যার যদিও আমার প্রশ্নটা কিছু অপ্রাসঙ্গিক, দয়া করে উত্তরটি দিবেন। আমার সার্টিফিকেটে পিতার নাম শঙ্কর পাল, মাতার নাম মঞ্জু পাল, কিন্তু পিতার এনআইডি কার্ডে পিতার নাম শ্রী শঙ্কর চন্দ্র পাল, মাতার এনআইডি কার্ডে মঞ্জু রানী। ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভবিষ্যতের এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা অপ্রাসঙ্গিক না, এটা মোটামুটি প্রাসঙ্গিক, ভাইবা রিলেটেড। আপনি কেন ঘাবড়াচ্ছেন? বাট আপনার ভদ্রতা আমার কাছে পছন্দ হয়েছে অনেক। ধন্যবাদ আপনাকে ভাই। সুজিত, আপনাকে আমি অনুরোধ করব, এটাতে সমস্যা হবে না, কিন্তু আপনার কারণে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে আপনার বাবা মার নাম এনআইডিতে সেইভাবে করে নেন। আপনার যে উপজেলায় আপনি বসবাস করেন সেই উপজেলায় গিয়ে ওখানে একজন নির্বাচন কর্মকর্তা আছেন, তার কাছে গিয়ে পরামর্শ করে আপনি আইডি কার্ডের এই নাম আপনার আব্বা এবং আম্মার আইডি কার্ডের নাম সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন, এটা নির্দিষ্ট ফি নেয়, কিছু ডকুমেন্ট, চেয়ারম্যানের সার্টিফিকেট, টিকেট বা এই ধরনের কিছু চাইবে। আপনার এসএসসি সার্টিফিকেটের কপি দিয়েও আপনি বাবা মার নাম সংশোধন করায় নেন। ভবিষ্যতের জন্য এটা ভালো হবে, কারণ এনআইডির বিষয়গুলো আস্তে আস্তে জটিল হয়ে উঠবে, তখন সবকিছুর মিল চাইবে। সো ঠিক করে নিতে পারলে ভালো হয়, বাট এখন এটাতে নিয়ে কোনো সমস্যা নাই। বাট আপনি পরিষ্কার করে আমাকে বুঝিয়েছেন, আপনাকে ধন্যবাদ ভাই। Sir, many a times candidates, I don't know who is there, Facebook user, I don't know the name. Many a times candidates are asked to consider them. This has already been replied. Sir, can you suggest a way? This is already replied, bhai. Already replied. I don't know why have you questioned and again. Asif's this and that's. Very good, Asif's. I am an agriculture graduate.
I am an agriculture graduate. If I select agriculture as my first choice and other cadres after agriculture, will it have a negative impact on the Viva board? As admin? No, it doesn't matter. Rather, you have an advantage. I can see. You can see, sir. I love to read because I have studied agriculture. I love agriculture, and I remain to become an agriculturist. So this is your subject, and you have given it as the number one option. Everyone, I understand, everyone will appreciate, nothing negative. But what I can understand that if you have given agriculture in the number one, then you have given admin, police, blah blah blah, then it seems. But here you can give it, then admin, police, or foreign service. That sometimes become redundant because agriculture, that is for both cadres, but admin and police, this is for the single cadre. But it doesn't matter. I appreciate it again. Superior in your country? No. Don't tell, please. Everyone is better. Don't undermine anyone. Nobody is superior. Nobody is inferior. All cadres are equal. Don't say this, brother. This is a negative impression. And if you say this, that will give you 100 questions and it may be a negative impression. জীবন কুমার স্যার, আমাকে ভাইভাতে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে শেষ পর্যন্ত প্রথম প্রশ্ন রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, এটা হয়, একটা প্রশ্ন দিয়েই আপনার ভাইভা শেষ হয়ে যাবে। বিসিএস এ এটা বহুত যুক্তিযুক্ত। একটা প্রশ্ন যখন করা হয় ওইটার লেজ দিয়েই বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে ভাই। এটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত, কোনো সমস্যা নাই তাতে। স্যার, ভাইবার মধ্যে কোন 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 বেশি দেখা হয়? কোন কোন বেশি বুঝি নাই ভাই। মোহাম্মদ মামুন বিডি, কোন কোন বেশি দেখা হয় আমি কি বুঝি নাই ভাই, আপনাকে একটু ক্লিয়ার করেন। কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত যারা সামনে বিসিএস এ আসবে, যারা বিসিএস এ আসবে? ভাই, এটা যারা বিসিএস দিবেন আপনাদের জন্য আলাদা সেশন, এটা ভাইবার সেশন, এখানে এটা ঠিক না ভাই। বিসিএস এর প্রস্তুতি কিভাবে নেবেন এটা প্রিলিমিনারির সময় সেশন হয়, তখন জেনে নেবেন। শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। ফরেন অ্যাফেয়ার্স প্রথম চয়েস দেয়ায় আমার এই সেক্টরের অনেক খুঁটিনাটি অফিসিয়াল শব্দ আছে, আমাদের সম্পর্কে 4 বছর পড়াশোনায় ভালো পারে, যা আমি পারি না। সেই সংক্ষিপ্ত সময় পর্যাপ্ত সংক্ষিপ্ত সময় ভাই দেখেন, পড়াশোনার কোনো বিকল্প নাই। কেউ সংক্ষিপ্ত সময়ে এই যে 3 মাসে বিসিএস পাওয়াই দিব, এটা বোগাস কথাবার্তা ভাই। কোনো সংক্ষেপে কোনো সাকসেস দুনিয়াতে আসে না। যে কোনো সাকসেসই লম্বা পথে আসতে হয়। এই চিন্তা আগে মাথা থেকে বের করেন। হ্যাঁ, এখন বিষয় হলো আমি ভাইবা দিব কোনগুলা পড়াশোনা করতে পারি। দেখেন, আমি ভাইবাতে যে সময় ক্লাস নেই, এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, তখন ওইখানে আমরা বেশ কিছু টার্মিনোলজি এইগুলা সব আলাপ করি। 2-3টা ক্লাস, একদিন 2 ঘন্টা করে 2-3টা ক্লাস আমরা এর উপরে নিয়ে থাকি। সেগুলো আপনি যদি ভিডিও দেখেন অথবা যদি লাইভ ক্লাস করেন তখন এগুলা বুঝে যাবেন ভাই, ভয়ের কিছু নাই। বোর্ডের নজর কাড়া ভাই, এটা আপনার ব্যক্তিত্ব, এটাই বোর্ডকে নজর কাড়াবে ভাই। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, আপনারা তো পড়াশোনা করে যাচ্ছেন, আমি কোনো পড়াশোনা করে যাই নাই ভাই ভাইবা বোর্ডে, কারণ আমাদের সময় এগুলো ছিলও না। ভাইবা হলো আপনার ভিতরে যা আছে সেটা বাইর করা, বই পড়ে একেবারে যাওয়া, সবকিছু সব ক্ষেত্রে সেটা কাজে লাগে না। কোনো কোনো ক্ষেত্রে কিছু কাজে লাগে না, সেটা বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি কে সেটাই হলো মূল বিষয়। ওই ক্লাস 1 থেকে আপনি মাস্টার্স পর্যন্ত যা পড়েছেন, আর বয়স 5 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত যে অভিজ্ঞতা জীবন থেকে নিয়ে এসেছেন, ওগুলোই কাজে লাগবে ভাই, ভয় পেন না ইনশাআল্লাহ। রয় ভাই, ধন্যবাদ। আচ্ছা, মাহি ক্লিয়ার, থ্যাংক ইউ। স্যার, ভাইভাতে কোন কোন দিক বেশি দেখা হয়? এটা তো পুরো একটা ক্লাস ভাই আমাদের। ভাইভাতে দেখা হয় বিশেষ, আমি এটা জব একটু আগেও দিয়ে এসছি, আপনি শেষের দিকে এসে একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন। আপনি এই ভিডিওটা ঘুরিয়ে দেখবেন, আগের দিকে দেওয়া আছে কোন কোন বিষয়ে কি কি প্রশ্ন করা হয়। Sir, in Viva board, if I got a question on which I don't have clear answer but have some idea on that issue, on that case, is it better to avoid by saying sorry or to start answering? What I can suggest you, because you have some idea. If this is me, I would have said in this slide, sir, I have a little understanding about this, sir, I know up to this, but I am not very clear about the rest. This much I can say. If you know something, but if you don't know, but if you want to express that I know something, then it is negative. Don't do that. If you know something, say that I know, sir, up to this, but I don't know in details.
but I don't know in depth. That you can say. আচ্ছা, যে বিরতিতে ছিলেন ভাই সে পেয়ে যাবেন, ইয়া দেখে নিয়েন, আপনি রেকর্ডেড থাকবে, দেখে নিয়েন। আপনার পছন্দ প্রশাসন কেন, এটা জবাব অলরেডি দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। আপনার ফেসবুক আইডি এখানে শো করছে না। ও ভাই, আমি তো জানি না এখানে কিভাবে যোগ হয়, আপনারা আমার চেয়ে বেশি জানবেন। এই এটা তো ইসেও থাকবে, দেখেন লিংক তো থাকবেই এখানে, এটা রেকর্ডও থাকবে, লিংকও থাকবে। কিভাবে এটার লিংক পাবেন আমি তো জানি না। এটার ইমেল আইডি যেটা, সেটা দিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখবেন। ফরহাদ, আমার নামের বানান দেখেন, এম বাদ দিয়ে farhadul.islam@gmail.com, এইটা দিয়ে আমার এই আইডিটা খোলা। আপনারা এটা দিয়ে সার্চ দিলে আইডিটা পেয়ে যাবেন ভাই। আর কিভাবে এটার যে মেসেঞ্জারে মেসেজ দিতে হয়, এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন যারা ফেসবুক চালান। আমরা তো ফেসবুক চালাই না ভাই, অত ভালো জানি না। একজন বলছে স্যার ভাই মাগরিবের আজান দিয়েছে, আমাকে আর উপায় নাই, শেষ করতে হবে। ভাইবা বোর্ডে স্যারদের হাতে রিটেনের নাম্বার বা রিটেনের পাশে, না ভাই, রিটেনের নাম্বার স্যারদের হাতে থাকে না। প্রসেনজিৎ হালদার, দৌ তোমার নাম কি? হ্যাঁ, দৌ ভাই বুঝি নাই আপনি কি বলতে চেয়েছেন ভাই। আমার নাম ফরহাদুল ইসলাম ভাই। ফার্স্ট Facebook user said, my graduation and post-graduation background is in chemistry. To take preparation for BCS Viva regarding academic background, what would be your suggestion as BCS? Bhai, I really, I am afraid of one subject in my life, that is chemistry. So I have never gone in detail into chemistry subjects, so I cannot say I have no clear idea about the chemistry. But I can say chemistry does have a very practical relationship with pharmaceutical industry, with human life. So what is practical, most practical, you try to take preparation on that issues. And if there is any chemistry who has any officer who has the chemistry background or microbiology background, he will be asking you in detail, including the chemical reaction and everything. So you have to know what is used in the practical life. Take preparation mostly on that. কিভাবে অ্যাড হবো ভাই, আমার তো ধারণা নাই কিভাবে অ্যাড হয়। আমি তো দেখি অনেকে অ্যাড করে, আমার ধারণা নাই ভাই, এগুলা আপনারা ভালো জানেন। এই টেকনিক্যাল বিষয় আমাকে জিজ্ঞেস করে তো লাভ নাই ভাই, আমি বুঝি না এগুলা। মেজবা শোভন স্যার, আপনি যদি এই ভিডিওটাতে একটা কমেন্ট করেন, তাহলে আমরা এখান থেকে সরাসরি আপনাকে অ্যাড করে নিতে পারবো। এইখানে আমার কমেন্ট লেখার কোনো জায়গা এরা দেয় নাই ভাই, আমি শুধু কথাই বলতে পারি আপনাদের সাথে। কোনো টাইপ করে কোথাও জবাব দেওয়ার জায়গা আমাকে এখানে দেয় না। আপনারা টাইপ করতে পারেন, আমার এখানে টাইপ করার কোনো জায়গা নেই। আমার ইমেল আইডিটা তো বললাম, আমার নামের বানানটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে এমটুক কেটে দেন, দিয়ে বাকিটুক যেটা আছে farhadul.islam@gmail.com, এইটা দিয়ে আপনারা ফেসবুকে গিয়ে সার্চ দেন, আমার আইডিটা পেয়ে যাবেন। ইমেল দিয়ে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবেন, তারপর আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এটা যারা ফেসবুকের উইজার্ড, তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা ভালো বলতে পারে, আমি অত ভালো বুঝি না ভাই ফেসবুক। আর শুধু আর ভাই এটা মেনটেন করি স্রেফ এই আপনাদের সাথে ইন্টারাকশনের জন্য, এই যে ক্লাস নেওয়ার জন্য। আমি অত ফেসবুকের পোকাও না, ইউজও করি না, সময়ও হয় না। আর একটা হতে পারে যে যখন এইটারই ভিডিও দেখবেন, আমার অনেক ভিডিও আছে ইউটিউবে বা ফেসবুকে, বিশেষ করে আপনার মার্স ফরওয়ার্ডের ফেসবুক পেজে অনেক ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনি লিংক পেয়ে যাবেন আমার। সো ঠিক আছে ভাই, ভালো থাকেন, আজান দিয়েছে, আর এখন কথা বলার সময় নাই, অনেকক্ষণ কথা বললাম। সবাই ভাই বা ভালো হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, এবং সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।